If we put this Chesterfield against the wall and move everything out of the room, expect the chairs, don't you think? না, তারপরে একটা প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই প্রস্তাবটা হচ্ছে যে বলছে চেস্টারফিল্ড মানে লম্বা গদিয়াটা একটা সোফা। তো বলছে এই সোফাটাকে আমরা যদি আগেনস্ট দ্য ওয়াল, ওই যে ওয়াল আছে সেই ওয়ালের দিকে ঠেলে দিই, আর ওটা ছাড়া মুভ এভরিথিং আউট অফ দ্য রুম, ওটা ছাড়া রুমের মধ্যে আর যা কিছু আছে সেগুলোকে সব যদি বের করে দিই, চেয়ার্সগুলো ছাড়া, ডোন্ট ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় তাহলে রুমটা দেখতে ভালো লাগবে না? কোয়াইট। তো বলছে হ্যাঁ, বেশ ভালো লাগবে। হ্যান্স মুভ দিস টেবলস ইনটু দ্য স্মোকিং রুম। তখন হ্যান্সকে এটা নির্দেশ দেওয়া হলো যে তুমি একটা কাজ করো, এই যে টেবিলসগুলো আছে এই টেবিলসগুলোকে তুমি স্মোকিং রুমে শিফট করে দাও, অ্যান্ড ব্রিং আ সুইপার টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট। অ্যান্ড ওয়ান মোমেন্ট হ্যান্স, এবং তারপরে আরেকটা কমান্ড দেওয়া হলো যে একটা কাজ করো আর একটা সুইপারকে ডেকে পাঠাও, সে এসে যেন এই কার্পেটের মধ্যে যে মার্কসগুলো, সে যে ছোপ আছে, কালো কালো ছোপ বা দাগ আছে, সেই দাগগুলো যেন মুছে পরিষ্কার করে দেয়। অ্যান্ড ওয়ান মোমেন্ট হান্স বলে কি, আর এক মিনিট হান্স, জোস লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্টস। তাহলে এই সমস্ত অর্ডার্সগুলো জোস দিচ্ছিল এবং সে এই অর্ডার দিতে ভালোবাসত, স্পেশালি কাকে? তার চাকরদেরকে। অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং যারা চাকর ছিল যাদেরকে এই অর্ডার্স দেওয়া হতো তারাও তার এই আদেশ মান্য করতে ভালোবাসত। কেন? বিকজ শি অলওয়েজ মেড দেম ফিল দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা। কারণ সেই যখন এই অর্ডারগুলো দিত তার একটা বিশেষ ভঙ্গিমা ছিল, এবং সেই ভঙ্গিমাতে যখন অর্ডারগুলো দিত তখন মনে হতো সে ওই সার্ভেন্টগুলোকে একটা ড্রামাতে একটা বিশেষ পার্ট প্লে করতে বলছে। মানে সে আদেশের সুরে সেগুলোকে বলতো না, খেলার ছলে বলতো, এবং সেই জন্যেই যারা সার্ভেন্ট থাকতো তারা তার সেই আদেশগুলোকে মান্য করতে ভালোবাসত। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স। তারপরে সার্ভেন্টস থেকে বলো তুমি একটা কাজ করো, আর একটা সুইপারকে তো ডাকবে, এই টেবিলগুলোকে স্মোকিং রুমে শিফট করে দাও, আর তুমি একটা কাজ করো, মাকে আর মিস লরাকে বলো এই রুমে যেন এক্ষুনি আসে। ভেরি গুড মিস জোস। এই কথাটা সার্ভেন্ট শুনলো, বললো ঠিক আছে, আমি আপনার আদেশ মান্য করে আপনি যেটা বললেন সেটা আমি খবর দিয়ে আসছি। শি টার্নড টু ম্যাগ। এটা বলে সে এবার ম্যাগের দিকে ঘুরল। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, জাস্ট ইন কেস আই এম আস্কড টু সিং দিস আফটারনুন। লেটস ট্রাই ওভার, দিস লাইফ ইজ ভ্যারি। তখন মেঘের দিকে ঘুরে সে বলল, মানে কে? জোস বলল কি, আমি এবার একটু দেখতে চাই পিয়ানোটাকে চেক করে, মানে পিয়ানোটা ঠিকঠাক বাজছে কিনা। কারণ জাস্ট ইন কেস আই অ্যাম আস্কড টু সিং দিস আফটারনুন, কারণ হতে পারে হঠাৎ অতিথির মধ্যে কেউ একজন হয়তো আমাকে বলে দিল যে গান করার জন্য, বা গান করার একটা অনুরোধ লাগলো, তখন তো আমায় গানটা করতে হবে। গান আমি পিয়ানোর সঙ্গে করি, তাহলে পিয়ানোটা একটু দেখে নেই ঠিকঠাক বাজছে কিনা। এটা সে মেঘের দিকে ঘুরে বলল। তারপর বললো লেটস ট্রাই ওভার দিস লাইফ ইজ ভ্যারি। দিস লাইফ ইজ ভ্যারি একটা বিশেষ একটা গান, বলে চলো সেই গানটা দিয়েই পিয়ানোটাকে চেক করা যাক। পম ঠা ঠা ঠেডা, তার মানে পিয়ানোটা বাজতে শুরু করলো। দ্য পিয়ানো বার্স্ট আউট সো প্যাশনেটলি দ্যাট জোসেস ফেস চেঞ্জড। মানে পিয়ানোটা যখনই বাজাতে শুরু করলো তখনই সেটা প্যাশনেটলি, মানে খুব মনে হলো আবেগের সাথে বেজে উঠলো, এবং তার সঙ্গে সঙ্গেই জোসের মুখের যে অভিব্যক্তি সেটা পাল্টে গেল। শি ক্ল্যাস্পড হার হ্যান্ডস, সে তার হাতগুলোকে মুষ্টিবদ্ধ করল। শি লুকড মোর্নফুলি, এবং তাকে খুব শোকার্ত লাগছিল। অ্যান্ড অ্যানিগম্যাটিকলি মানে রহস্যজনকভাবে, মানে খুব শোকার্তভাবে এবং রহস্যজনকভাবে অ্যাট হার মাদার, কার দিকে তাকালো? তার মায়ের দিকে তাকালো এবং লরার দিকে তাকালো। অ্যাজ দে কাম ইন, মানে তারা এইমাত্র রুমের মধ্যে প্রবেশ করছিল। মানে সেই যে গানটা করতে চাইছে সেই গানটার যে ভাব সেইটাও তার মুখের মধ্যে ধরা পড়ছিল। তারপর সে গাইতে শুরু করলো, দিস লাইফ ইজ ভ্যারি। না, ওই যে প্রথম লাইনটা আছে, এই পার্টিকুলার গানটাই কেন গাইলো? এই যে গানে যে লিরিক্স আমরা পরে দেখতে পাবো, সেই লিরিক্স হচ্ছে খুবই সম্বর, মানে খুবই দুঃখের, বেদনার। কিন্তু এই যে একটা যে পরিবেশ আমরা এখন দেখতে পাচ্ছি, এটা তো একটা গার্ডেন পার্টির একটা পরিবেশ। চারিদিকে মেজাজ বেশ ভালো, সবাই খুশি আছে,
কেক আসছে, ভালো ভালো খাবার আসছে, সুন্দর সুন্দর ফুল আসছে, তাহলে এই রকম একটা জায়গায় এরকম একটা গানকে কেন স্পেশালি সিলেক্ট করা হলো? স্পেশালি দেখো এই গানের মধ্যে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ওয়ারি। না, এই ওয়ারি মানে কি? ক্লান্ত, মানে মানুষের ক্লান্তিটাকে ওয়ারি বলা। এবং বলেছে দিস লাইফ, এই লাইফটা কি খুবই ক্লান্তিকর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ন্যারেটর বা রাইটার আমাদেরকে বলতে চাইছেন যে এই যে আপার ক্লাসের একটা লাইফস্টাইল যেটা শেরিডান ফ্যামিলি লিড করে, সেই লাইফস্টাইলে এই যে স্টোরির সেন্ট্রাল ক্যারেক্টার লরা, মানে মিস লরা, সে বোর্ড হয়ে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে। এবং সেটারই একটা আভাস আমরা পাচ্ছি এই ফার্স্ট লাইনটা থেকে গানের। এবং সেই জন্য এরকম একটা ক্লান্তিকর জীবন থেকে বেরিয়ে আসতে চাইছে। যাই হোক, তারপরে এই গানটা করছে সে, আ টিয়ার, আ শাই, আ লাভ দ্যাট চেঞ্জেস, দিস লাইফ ইজ ভেরি, আ টিয়ার, আ শাই, আ লাভ দ্যাট চেঞ্জেস, অ্যান্ড দেন গুড বাই। বাট অ্যাট দ্যাট ওয়ার্ড গুড বাই, তারপরে যখন সেই গুড বাই শব্দটা বলল, অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, সেই সময় যখন পিয়ানোটা বাজছিল তখন সেটাকে মনে হচ্ছিল আরও মরিয়াভাবে বাজছে। হার ফেস ব্রোক ইনটু আ ব্রিলিয়েন্ট ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল। মানে এই গুড বাই বলার পরে তার মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল, তার মুখের মধ্যে একটা ঔজ্জ্বল্য দেখা গেল, ব্রিলিয়েন্ট অ্যান্ড আনসিম্প্যাথেটিক, ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক, মানে বলা যেতে পারে ভয়ঙ্করভাবে সহানুভূতিহীন একটা হাসি তার মুখে ফুটে উঠল। মানে বোঝা যাচ্ছে সে লিরিক্সটায় খুব একটা মনোযোগ দেয়নি, কিন্তু সে যে গানটা ঠিকঠাক গাইতে পেরেছে সেটাতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এবং সে হেসে বলল, আরেন্ট ইন গুড ভয়েস মামি। তার মুখটা মনে হচ্ছে উজ্জ্বল হয়ে গেছে, এবং সেই উজ্জ্বল মুখ নিয়ে সে তার মাকে জিজ্ঞাসা করলো, আরেন্ট ইন গুড ভয়েস মাই, বললো কি আমার ভয়েসটা বা কণ্ঠস্বরটা খুব সুন্দর না? দিস লাইফ ইজ ভেরি, হোপ কামস টু ডাই, আ ড্রিম, আ উইকেনিং। এবং তারপরে সে গানের আরও 3টে লাইন গেয়ে শোনালো। বাট নাও সেডি ইন্টারাপ্টেড দেম। হোয়াট ইজ ইট সেডি? এরকম গান চলছিল এবং গান সে অভ্যাস করছিল, পিয়ানোটাও বাজাচ্ছিল। সে সময় হঠাৎ সেডি এসে তাদেরকে বাধা দিল। জিজ্ঞাসা করা হলো সেডিকে, হোয়াট ইজ ইট, কী হয়েছে? ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেজ, হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস। তখন সেডি এসে বললো কি, ম্যাম যদি কিছু মনে না করেন, আমাদের যে কুক, রাঁধুনি, সে আমাকে জিজ্ঞাসা করতে পাঠালো যে স্যান্ডউইচের জন্য যে ফ্ল্যাগসগুলো সেগুলো কি রেডি আছে? না, স্যান্ডউইচের ফ্ল্যাগ মানে হচ্ছে একটা স্যান্ডউইচের পার্টি হয়, তাহলে ওখানে একই ধরনের স্যান্ডউইচ কিন্তু থাকে না, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ ওখানে বানানো হয়, এবং কোনটা কোন ধরনের স্যান্ডউইচ সেটা একটা ফ্ল্যাগের মতো করে সেখানে লেখা থাকে, এগুলিকে বলা হয় ফ্ল্যাগস। দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস, সেডি echoed মিসেস শেরিডানস ড্রিমিলি। না, মিসেস শেরিডান ড্রিমিলি মানে বলা যেতে পারে একটু স্বপ্নময়ভাবে বা তন্দ্রাচ্ছন্নভাবে বলে উঠল, আচ্ছা আচ্ছা, স্যান্ডউইচের জন্য ফ্ল্যাগসের কথা বলছো তাই না? অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট শি হ্যাডেন্ট গট দেম। এবং বাকি তার যে মেয়েগুলো সেই রুম উপস্থিত ছিল, তারা তার মায়ের মুখ দেখেই বা মায়ের মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারলো যে মানুষই ভুলে গেছে। লেট মি সি, বলো কি ঠিক আছে আমাকে দেখতে দাও। অ্যান্ড শি স্যাড টু সেইডি ফার্মলি। সেইডিকে সেটা বুঝতে দিল না যে সে ভুলে গেছে। সে ফার্মলি মানে দৃঢ়ভাবে সেইডিকে বললো, ঠিক আছে আমি দেখছি। টেল কুক আই লেট হার হ্যাভ দ্যাম ইন 10 minutes। তুমি একটা কাজ করো, তুমি কুককে বলো যে আমি 10 মিনিটের মধ্যে সেগুলো পাঠাচ্ছি। সেইডি ওয়েন্ট, সেইডি কথাটা শুনে চলে গেল। নাও লরা, সেড হার মাদার কুইকলি। নাও মিসেস শেরিডান, তার কন্যা লরাকে বললো কি, আচ্ছা শোনো, কাম উইথ মি ইন টু দ্য স্মোকিং রুম। বলে আমার সঙ্গে স্মোকিং রুমে এসো। আই হ্যাভ গট দ্য নেম সামওয়্যার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ। বললো কি আমি নামগুলো মানে কোন ফ্ল্যাগে কি নাম লেখা হবে সেগুলো কোনো একটা খামের মধ্যে স্মোকিং রুমে রেখেছে আমার মনে পড়ছে, তুমি আমার সঙ্গে এসো, খুঁজতে সাহায্য করো। ইউল হ্যাভ টু রাইট দ্যাম আউট ফর মি। ওই নামগুলো আমার কাছে আছে, তুমি শুধু সেগুলো ফ্ল্যাগসের মধ্যে লিখে দিও। মেগ, গো আপস্টেয়ার্স দিস মিনিট অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইয়োর হেড। এবং তারপরে মেগের উদ্দেশ্যে বললো কি, মেগ এক্ষুনি এই মুহূর্তে তুমি উপরে যাও। ওয়েট থিং মানে সে একটা টার্বান পরেছিল গ্রিন রঙের, আমরা জানি।
বলি কি ওটা এখনও ভিজে আছে, ওই ভিজে টার্বানটা এক্ষুনি তোমার মাথা থেকে খুলে ফেলো। জোস, রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট। আর জোসকে বললো কি, জোস তুমি তো এখনই তৈরি হয়ে নাওনি, যাও এক্ষুনি তুমি যে প্রস্তুত হয়ে নাও। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার ওয়েন হি কামস হোম টুনাইট। বলে কি আমার কথা শুনতে পাচ্ছ কি তোমরা? আর তোমরা যদি আমার কথা না শোনো, কিন্তু আজকে রাত্রে যখন তোমাদের বাবা ফিরবেন আমি কিন্তু সব ওনাকে বলবো। অ্যান্ড জোস প্যাসিফাই কুক ইফ ইউ ডু গো ইন টু দ্য কিচেন। আর জোসের উদ্দেশ্যে বলে কি, আর জোস একটা কাজ করো, প্যাসিফাই মানে শান্ত করা, তুমি যদি কিচেনের দিকে যাচ্ছ তাহলে কুককে একটু শান্ত করো। আই এম টেরিফাইড অফ দিস মর্নিং, কারণ আজকে সকাল থেকেই আমি টেরিফাইড মানে আতঙ্কগ্রস্ত, মানে আমার কুককে দেখেই ভীষণ ভয় লাগছে, এই বুঝি সে রেগে যাবে, সেই জন্য তুমি ওকে একটু যে শান্ত করো, আমি 10 মিনিটের মধ্যে নামগুলো নিয়ে যাচ্ছি। তো এই সমস্ত অর্ডার তার কন্যা সন্তানকে দিয়ে সে লরাকে নিয়ে স্মোকিং রুমে প্রবেশ করলো। দি এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক। কোথাও এনভেলপটা পাওয়া যাচ্ছিল না যেখানে এই নামগুলো লেখা আছে। তারপরে শেষে অনেক খোঁজাখুঁজির পরে ডাইনিং রুমে যে ক্লক আছে তার পিছনে সেই এনভেলপ বা খামটা পাওয়া গেল। দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস শেরিডান কুড নট ইম্যাজিন। যদিও এই এনভেলপটা ওই ক্লকের পিছনে কি করে গেল সেটা মিসেস শেরিডান কোনোভাবেই বুঝতে পারলেন না। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ। তখন সে বলছে যে নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ আমার ব্যাগ থেকেও এনভেলপটা চুরি করেছো, কারণ বিকজ আই রিমেম্বার ভিভিডলি, কারণ আমার স্পষ্ট মনে আছে। তারপর বলতে যাচ্ছিল আমি ব্যাগেই রেখেছি ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড। হ্যাভ ইউ ডান দ্যাট? মানে ওই যে ফ্ল্যাগটা তৈরি হবে সেটা কী দিয়ে তৈরি হবে? বললো সেটা তৈরি হবে ক্রিম চিজ আর লেমন কার্ড দিয়ে। হ্যাভ ইউ ডান দ্যাট? সেটা কি তৈরি আছে? ইয়েস, বলে হ্যাঁ সেটা আছে। এগস অ্যান্ড মিসেস শেরিডান হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার। মানে সে ঠিকমতো পড়তে পারছিল না, সেই জন্য এগসের পরে কী লেখা আছে সেটা পড়ার জন্য সে সেটাকে একটু দূরে মেলে ধরলো তার চোখের সামনে। ইট লুকস লাইক মাইস। তবে বলছে দেখে মনে হচ্ছে মাইস লেখা আছে। ইট কান্ট বি মাইস, ক্যান ইট? বললো কি না না, মাইস তো হতে পারে না। অলিভ পেট সেড লরা। তারপরে লরা বললো কি অলিভ লেখা আছে। লুকিং ওভার হার শোল্ডার, তার পিছন দিক থেকে সেই খামটা বা সেই কাগজটা দেখে বললো সেটা মাইস লেখা নেই, অলিভ লেখা আছে। ইয়েস অফকোর্স অলিভ। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, অলিভ। হোয়াট এ হরেবল কম্বিনেশন ইট সাউন্ডস, এগ অ্যান্ড অলিভ। তারপরে সে নিজে বলছে কম্বিনেশনটা কি বাজে লাগছে না, এগ অ্যান্ড অলিভ। যাই হোক, দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট। অবশেষে তারা সেই নামগুলোকে লেখা শেষ করলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন। তারপর লরা সেগুলোকে নিয়ে সেই নামগুলোকে নিয়ে কিচেনে চলে গেল সেই কুকটাকে দিতে। শি ফাউন্ড জোস দেয়ার প্যাসিফাইং দ্য কুক। সেখানে সে যে দেখলো যে জোস সেখানে আগে থেকে উপস্থিত আছে এবং কুককে শান্ত করার চেষ্টা করছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইড। এবং মা যেরকম বলছিল যে সে ভীষণ ভয় পাচ্ছে কুককে দেখে বা কুকের সামনে যেতে, কিন্তু তার সেরকম মনে হলো, তাকে দেখে মনে হলো যে তাদের কুক বেশ শান্তশিষ্টই আছে। I have never seen such exquisite sandwiches, said Jose's rapturous voice. Now, Jose rapturous মানে উল্লাসপূর্ণ কণ্ঠস্বরে এই কথাটা বললো। কাকে? কুককে। বললো এক্সকিউজিট মানে সূক্ষ্ম। আমি জীবনে কোনো দিন এত সুন্দর এত সূক্ষ্ম কাজ করা স্যান্ডউইচ দেখিনি। হাউ মেনি কাইন্ডস ডু ইউ সে দেয়ার ওয়্যার কুক? 15। বলে কি কুক আপনি কত ধরনের স্যান্ডউইচ আছেন বললেন এখানে? 15 ধরনের। 15 মিস জোস। বললো কি হ্যাঁ 15 ধরনের। ওয়েল কুক আই কংগ্র্যাচুলেট ইউ। বললো কি 15 ধরনের স্যান্ডউইচ আপনি বানিয়েছেন, সেই জন্য আমি আপনাকে অভিনন্দন জানালাম। কুক সোয়েপ্ট আপ ক্রাস্ট উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ। নাও স্যান্ডউইচ বানালে দেখবে ব্রেডের ধারে ধারে যে ক্রাস্টগুলো থাকে মানে ধারগুলোকে কেটে দেওয়া হয়, এবং সেই কাটা অংশগুলোকেই সে স্যান্ডউইচ নাইফ দিয়ে একত্রিত করছিল। এবং এরকম করতে করতেই এরকম একটা অভিবাদন শুনে বা এরকম একটা প্রশংসা শুনে স্মাইল্ড ব্রডলি, সে চওড়াভাবে হাসল। গডবার্স হ্যাজ কাম। এবং তারপর কেউ একজন খবর দিল যে গডবার বলে একটা ব্যক্তি সে এসে গেছে। অ্যানাউন্সড সেইডি। কে এটা এসে অ্যানাউন্স করলো? সেইডি এসে এটা বলল। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, মানে সে যখন প্যান্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন এই কথাগুলো সে বলতে বলতে যাচ্ছিল। শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, কারণ সে দেখেছে গডবারকে জানলাটা পেরোতে। দ্যাট ম্যান দ্যাট দ্য ক্রিম পাফস হ্যাড কাম।
এটার মানে হচ্ছে ক্রিম পাফস চলে এসছে, কারণ প্রত্যেকবারই এই গডবার ক্রিম পাফগুলোকে নিয়ে আসে। গডবার্স আর ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস, এবং তাদের ক্রিম পাফস ছিল বিখ্যাত। নোবডি এভার থট অফ মেকিং দ্যাম অ্যাট হোম, এবং এই ক্রিম পাফসগুলো এত সুস্বাদু, এত সুন্দর ছিল যে এইগুলোকে আর বাড়িতে বানানোর কথা কেউ ভাবেনি। ব্রিং দ্যাম ইন অ্যান্ড পুট দ্যাম অন দ্য টেবল, মাই গার্ল অর্ডার্ড কুক। যখন এই সেডি কথাটা বললো, তখন সেই কুক অর্ডার দিল বা আদেশ দিল যে একটা কাজ করো, ওকে বলো সেগুলো এই কিচেনের মধ্যে এনে এই টেবিলের মধ্যে রাখতে। সেডি ব্রট দেম ইন অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, মানে কিচেনের মধ্যে নিয়ে এসে সেই টেবিলের উপর রেখে আবার দরজার কাছে চলে গেল। অফকোর্স লরা অ্যান্ড জোস ওয়্যার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস। নাও এই কাজটা কেন সেডি করছিল? কারণ তার বয়স কম ছিল। লরা অ্যান্ড জোস তারা এখন বড় হয়ে গেছে, তারা এই সমস্ত ছোটো মোটো কাজ আর করে না। তো এই কাজটা দায়িত্ব সেই জন্যই সেডির ওপরে পড়েছিল। অল দ্য সেম দে কুডন্ট হেল্প অ্যাগ্রিং দ্যাট দ্য পাফস লুকড ভেরি অ্যাট্রাক্টিভ। যাই হোক না কেন, তারাও কিন্তু এই ব্যাপারটা সম্মত ছিল বা সহমত ছিল যে ক্রিম পাফসগুলো দেখতে কিন্তু ভীষণ আকর্ষণীয়, ভেরি মানে খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় মানে এখানে লোভনীয়। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার। যখন সেগুলো টেবিলের উপরে এসে রাখা হলো, তখন কুক সেগুলোকে ঠিকঠাক জায়গায় সাজাতে লাগলো, আর উপরে যে আলাদাভাবে চিনির গুঁড়ো দেওয়া হয়েছিল সেগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলতে লাগলো। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টিজ, সেড লরা। লরা এইটা দেখতে দেখতে বলল যে এই ক্রিম পাফসগুলোকে দেখেই আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে যায়, মানে পুরনো যে সমস্ত পার্টিগুলো হয়েছে তার স্মৃতি মনে পড়ে যায় না? কারণ বোঝা যাচ্ছে যে এদের বাড়িতে প্রায়ই পার্টি হয়, এবং যত পার্টি হয় সেখানে ক্রিম পাফস থাকে, সেই জন্য ক্রিম পাফসের সঙ্গে একটা বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। আই সাপোজ দে ডু, স্যাড প্র্যাকটিক্যাল জোসে। মানে জোস বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সত্যি পুরনো পার্টিগুলোর কথা মনে পড়ে যায়। হু নেভার লাইকড টু বি ক্যারিড ব্যাক। জোসের এখানে একটা ক্যারেক্টারের চিহ্ন পাওয়া যায় যে সে পুরনো স্মৃতিতে ইন্ডালজ করতে বা মজে থাকতে ভালোবাসে না, এবং সেই জন্য সে খুব হালকাভাবেই বললো কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পুরনো পার্টির কথা মনে পড়েই। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি আই মাস্ট সে। এবং তারপরে সে বললো, কিন্তু একটা কথা বলতেই হবে, তাদেরকে দেখে খুব হালকা এবং পালকের মতন কোমল মনে হয়। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার, সেড কুক ইন হার কমফর্টেবল ভয়েস। কুক এই কথাগুলো শুনছিল, শুনে সে বুঝতে পারলো যে এদের একটু খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য সে তার কমফর্টেবল মানে আনন্দময়, মানে খুবই আদরের সঙ্গে তাদেরকে বলল, হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার, বলে একটা করে খাও না। ইয়োর মা ওন্ট নো, বলে কি চিন্তা করো না, তোমার মা জানতে পারবে না। ও ইম্পসিবল, ফ্যান্সি ক্রিম পাফ সো সুন আফটার ব্রেকফাস্ট। তোর প্রথমে শুনে তাদের মনে হলো কি না এটা তো অসম্ভব, ব্রেকফাস্টে পরে ক্রিম পাফ। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, এইটা কথাটা ভাবলেই কম্পন ধরে যাচ্ছে। মানে তাদের মা হয়তো স্ট্রিক্টলি তাদের মানা করে রেখেছে যে ব্রেকফাস্টের পরে কেউ যেন ক্রিম পাফ না খায়। All the same, 2 minutes later, Jose and Laura were licking their fingers with that absorbed inward look that only comes from whipped cream. যাই হোক না কেন, এরকম তারা ভাবছে যে না না অসম্ভব, ক্রিম পাফস ব্রেকফাস্টে পরে, কিন্তু 2 মিনিট পরে দেখা গেল জোস অ্যান্ড লরা তাদের আঙুল চাটছে, এবং উইথ অ্যান অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক, মানে ওই ক্রিম পাফসগুলোতে তারা এত মজে গিয়েছিল যে মনে হচ্ছিল তারা কোথায় হারিয়ে গেছে। এবং এই ধরনের একটা লুক, মানে এই ধরনের একটা মুখের ভাব তখনই আসে যখন কেউ হুইপড ক্রিম বা ক্রিম পাফস এনজয় করে। লেটস গো ইনটু দ্য গার্ডেন আউট বাই দ্য ব্যাক ওয়ে, সাজেস্টেড লরা। লরা ক্রিম পাফস খাওয়ার পরে জোসের উদ্দেশ্যে বলল বা পরামর্শ দিল যে একটা কাজ করি, চলো এই পিছনের দরজা দিয়ে গার্ডেনের মধ্যে যাই। কেন বললো এটা? বিকজ আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি। কারণ সে বললো কি, সেই যে ওয়ার্কিং ম্যান যাদের সঙ্গে সে কথা বলেছে, যারা ক্যারকাস স্ট্রিটের সামনে তাঁবুটা খাটাচ্ছে, বললো চলো আমরা একটু দেখে আসি যে কতটা কি খাটানো হলো। দে আর সাচ অফুলি নাইস ম্যান, এবং ওখানে যারা কাজ করছে তারা চমৎকার লোক, চলো একটু কাজকর্মগুলো দেখি কতটা এগোলো। But the back door was blocked by Cook, Sadie, Godber's man and Hans. কিন্তু তারা যখন ব্যাক ডোর দিয়ে বেরোতে যাচ্ছিল তখন তাহলে ব্যাক ডোরটা ব্লক করে দাঁড়িয়ে আছে 4 জন।
ওই চারজনের মধ্যে একজন আছে কুক, সেখানে সেডি আছে, গডবার মানে যে ক্রিম পাফসগুলো দিতে এসেছিলো সে, আর হ্যান্স। তাদের মধ্যে কিছু একটা কথা বা আলোচনা বা গুরুগম্ভীর একটা আলোচনা চলছে। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা হয়েছে। ক্লাকড কুক লাইক অ্যান অ্যাজিটেটেড হেড, এবং শোনা গেল ক্লাক মানে কোঁকো করা, যে অ্যাজিটেটেড মানে বিচলিত। একটা মুরগি বিচলিত হলে যেরকম কোঁকো আওয়াজ করে, ঠিক সেই রকম বিচলিত আওয়াজ করতে শোনা গেল কাকে? কুকটাকে। Sadie had her hand clapped to her cheeks as though she had toothache. আর সেডিকে দেখা গেল সে তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তার যেন দাঁতে ব্যথা। হ্যান্স ফেস ওয়াজ স্ক্রুড আপ ইন দ্য এফার্ট টু আন্ডারস্ট্যান্ড। আর হ্যান্সকে দেখা গেল তার মুখের অভিব্যক্তি কিরকম, তার মুখটা কুঁচকে গেছে এবং মনে হচ্ছে সে খুব গম্ভীরভাবে কিছু একটা জিনিস বোঝার চেষ্টা করেছে। Only Godber's man seemed to be enjoying himself. শুধুমাত্র Godber's man, তাকে দেখে মনে হলো সে বেশ উপভোগ করছে। ইট ওয়াজ হিজ স্টোরি, কারণ সে কিছু একটা বলছিল আর বাকি তিনজন তার দিকে তাকিয়ে হাঁ করে শুনছিল। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট হ্যাপেন? জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছে, কি ব্যাপার? There has been a terrible accident, said Cook. কুক তখন বলল, একটা খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আ ম্যান কিল্ড। তারপরে একটা কথা সে ঘোষণা করলো যে একটা মানুষ মারা গেছে। নাও দেখে, এর আগে পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক চলছিল। কি সুন্দর একটা গার্ডেন, প্রথমত আমরা দেখেছিলাম আবহাওয়াটা কত সুন্দর, তারপরে দেখলাম কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, গোলাপ ফুল, লিলি ফুল। তারপরে আমরা দেখেছিলাম যে গার্ডেনারও গার্ডেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে। তাঁবু খাটানোর জন্য যারা চমৎকার লোকজন এসছে তারাও তাদের কাজ শুরু করে দিয়েছে। ক্রিম পাফসও চলে এসছে, ব্রেকফাস্টও তাদের করা হয়ে গেছে, লাঞ্চেরও বন্দোবস্ত হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে একটা খবর তারা পেল যে একটা মানুষ মারা গেছে, এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে জিনিসগুলো একটু ওলট পালট হতে চলেছে। যাই হোক, আমরা পরে পড়ি। আ ম্যান কিল্ড, ওয়্যার, হাউ, ওয়েন। তারপরে বললো কি একটা মানুষ মারা গেছে, কোথায়, কিভাবে, কখন? But Godber's man wasn't going to have his story snatched from under his very nose. না, এই পুরো ঘটনাটা কে বলছে? গডবার। এবং সে যখন বলছিল তখন সবাই মনোযোগ দিয়ে শুনছিল, সেই অ্যাটেনশনটা সে বেশ উপভোগ করছিল, এবং সে চাইছিল না যে তার এই কিছুক্ষণের যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটা তার নাকের নিচের থেকে কেউ কেড়ে নিয়ে যাক। মানে সে চাইছিল না যে তার স্টোরিটাকে কেউ ইন্টারাপ্ট করুক। সেই জন্য সে বললো, নো দোজ লিটল কটেজেস জাস্ট বিলো হিওর মিস। বলে কি, আচ্ছা এই যে আমাদের নিচের দিকে একটু এগিয়ে গেলে ওই যে ছোট ছোট কুঁড়ে ঘরগুলো আছে, সেগুলোকে আপনি জানেন না? নো দেম, জানেন তো? অফকোর্স শি নিউ দেম। তারপরে ন্যারেটা বলছে কি হ্যাঁ, লরা সেই কুঁড়ে ঘরগুলোকে জানতো। ওয়েল, দ্যার ইজ এ ইয়াং চ্যাপ লিভিং দেয়ার। বলে কি হ্যাঁ, ওই কুঁড়ে ঘরের মধ্যে একটাতে একটা যুবক থাকতো, নেম অফ স্কট, তার নাম ছিল স্কট। আর কার্টার, সে কী ছিল? একটা ঘোড়ার গাড়ির গাড়োয়ান ছিল, মানে ড্রাইভার ছিল। হিজ হর্স সাইড, সে কী হচ্ছিল? সে ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছিল, তারপরে তার হর্সটা হঠাৎ করে সাইড, মানে কি, এটা ঘোড়াদের একটা স্বভাব থাকে, তারা যদি হঠাৎ করে কোনো খুব এমন কোনো জিনিস দেখে ফেলে বা এমন কোনো আওয়াজ শুনে ফেলে, তাহলে তখন তারা ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে তারা কি করে? তারা এমন একটা হাত পা ছুটতে আরম্ভ করে বা হঠাৎ করে সামনে পা দুটো তুলে দেয়, এরকম করে। এই ধরনের ব্যবহারকে বলা হয় সাইড। অ্যাট আ ট্র্যাকশন ইঞ্জিন, এই ট্র্যাকশন ইঞ্জিন কি, এটা খুব বড় সড়ো দেখতে হয় আর খুব জোরে আওয়াজ করে, তো হঠাৎ করে সেটা চলে আসাতে এই হর্সটা কী হয়? ভয় পেয়ে যায়। এবং এই ঘটনাটা কোথায় ঘটে? কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং। কখন ঘটে? আজকে সকালেই এই হক স্ট্রিটের মোড় ঘোরার সময় ঘটনাটা ঘটে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অফ দ্য ব্যাক অফ হিজ হেড, কিল্ড। এবং এই ঘোড়াটা যখন ভয় পেয়ে যায় তখন সে কী করে? সে একটা মুভমেন্ট করে, মানে একটা ঝটকা দেয়, এবং এই ঝটকাটা সামলাতে না পেরে স্কট পড়ে যায় এবং তার মাথার পিছন দিকে আঘাত লাগে এবং সে মারা যায়। ডেড। লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান। তখন লরা গডবার্স ম্যানের দিকে তাকিয়ে বললো কি, মরে গেল? ডেড when they picked him up, said Godber's man with relish. তখন গডবার্স ম্যান উৎসাহের সঙ্গে বলল কি হ্যাঁ, যখন তারা তাকে তুললো তখন দেখলো সে অলরেডি
মারা গেছে। They were taking the body home as I came up here. বললো কি আমি যখন এখানে আসছিলাম এই ক্রিম পাফগুলো দিতে, তখন আমি দেখলাম তার মৃতদেহটাকে তারা তার বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। And he said to the cook, আর তারপরে কুকের উদ্দেশ্যে বললো, he's left a wife and 5 little ones. বললো কি জানো তার একটা স্ত্রী এবং 5টা সন্তান আছে। Jose, come here. Laura caught hold of her sister's sleeve and dragged her, throwing back the kitchen to the other side of the green baize door. রিয়াকশন সেটা আমরা এখন দেখতে পাবো। সে কি বলল? সে জোসকে বলল এদিকে এসো, এবং এটা বলেই সে তার সিস্টারের যে স্লিভ মানে হাতটা, জামার হাতারা, সেটা ধরে এক প্রকার ড্র্যাগ লেখা আছে, মানে টানতে টানতে তাকে কিচেনের মধ্যে দিয়ে অন্য রুমে নিয়ে গেল। দেয়ার শি পজড অ্যান্ড লিন্ড আগেনস্ট, তারপরে সেখানে যেয়ে সে কিছুটা থামলো, আর যে গ্রিন বেজ ডোর ছিল সেটাতে হেলান দিয়ে বলল জোস, শি সেড হরিফাইড, এবং তারপর সেটা যখন সে বলল তাকে ভীষণ আতঙ্কিত শোনাচ্ছিল। হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, তারপরে সে বলল জোসকে কি আরে এইবারে আমরা এই এত কিছু ব্যবস্থা হয়ে গেছে, এগুলো সব থামাবো কীভাবে? স্টপ এভরিথিং লরা, ক্রাইড জোস ইন অ্যাস্টনিশমেন্ট। তখন জোস এই কথাটা শুনে অ্যাস্টনিশমেন্ট, আশ্চর্য হয়ে বলল কি সব কিছু বন্ধ কেন? সব কিছু বন্ধ করবে কেন? হোয়াট ডু ইউ মিন? তোমার কী বলতে চাইছো? স্টপ দ্য গার্ডেন পার্টি অফকোর্স। তখন লরা বলো কি এই গার্ডেন পার্টিটা এটা তো নিশ্চয়ই আমাদের বন্ধ করতে হবে, তাই না? না, এখান থেকে বোঝা যাচ্ছে যে লরা তার যে এই যে ওয়ার্কিং ক্লাস তাদের প্রতি একটা সিম্পাথি ছিল, এবং তাদের কষ্টে সে কষ্ট পেত, সেটাই বোঝা যাচ্ছে। কারণ এখানে জোসকে যখন বলছে তখন সে তো বুঝতেই পারছে না যে কি ব্যাপারে বলছে, কিন্তু এই লরা তার মধ্যে একটা সেন্স আছে, সে এইটুকু বুঝতে পেরেছে যে একটা লোক মারা গেছে, সেখানে আমরা গার্ডেন পার্টিতে আমোদ আর ফুর্তি করব, সেটা খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার হবে, এবং সেই জন্যই সে বলল কি অফকোর্স আমাদের এই গার্ডেন পার্টিটাকে বন্ধ করতে হবে। তো সেই যে এই লাইনটা থেকে লরার ওয়ার্কিং ক্লাসের প্রতি যে একটা সমবেদনা তার প্রকাশ পাচ্ছে। হোয়াই ডিড জোস প্রিটেন্ড? তারপরে সে নিজের মনে মনেই ভাবছে যে এটা বুঝতে জোসের এত কষ্ট হচ্ছে কেন, সেরকম ভান করছে কেন যে কিছুই হয়নি। বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামেজড। কিন্তু জোস আসলে প্রিটেন্ড করেনি, মানে ভান করেনি, সে সত্যি বিস্মিত ছিল। স্টপ দ্য গার্ডেন পার্টি, মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড। তখন সে বলে কি গার্ডেন পার্টিটা বন্ধ করবো? লরা, তুমি একদম অযৌক্তিক কথা বলছো। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড। বললো কি অবশ্যই আমরা গার্ডেন পার্টিটাকে বন্ধ করার জন্য কিছু করতে পারবো না, আমাদের কিছু করার নেই, গার্ডেন পার্টিটা হবে। নোবডি এক্সপেক্টস আস টু, আর কেউ প্রত্যাশাও করে না বা আশাও করে না এটা করতে। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট মানে অতিরিক্ত। বলছে বেশি, তুমি একটু বেশি বেশি করছো, এরকম বেশি বেশি করো না। এখান থেকে জোস তার যে ক্লাসিস্ট মেন্টালিটি, মানে তারা যে আপার ক্লাস থেকে বিলং করে আর যে ওয়ার্কিং ক্লাস তারা লোয়ার ক্লাস থেকে বিলং করে এবং তারা হচ্ছে সুপিরিয়ার, এই যে একটা মেন্টালিটি, সেই মেন্টালিটিটাই প্রকাশ পাচ্ছে। কারণ তার মনে হয় যে তারা যেহেতু আপার ক্লাস থেকে বিলং করে সেই জন্য তাদের সোসাইটির প্রতি কোনো অব্লিগেশন নেই, এবং স্পেশালি যারা লোয়ার ক্লাস আছে তাদের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই, সেটা তাদের কাজ নয়। এবং সেটাই সে বলল, কি বললো, নোবডি এক্সপেক্টস আস টু ডু, ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট। তো এখান থেকে জোসের ক্লাসিস্ট মেন্টালিটির কথাই বোঝা যাচ্ছে। ক্যাথরিন ম্যানসফিল্ড ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। না, এই এক্সট্রাভ্যাগেন্ট কথাটাকে যদি আমরা একটু কাটছাট করি, যদি আমরা এক্সট্রাভ্যাগেন্ট কথাটাকে একটু যদি গভীরে যাই, তাহলে দেখতে পাবো এক্সট্রাভ্যাগেন্ট একটা ল্যাটিন কথা থেকে এসছে। এই ল্যাটিনের একটা কথা আছে যেটার নাম হচ্ছে ভ্যাগারি। তার মানে হচ্ছে ভ্যাগারি মানে হচ্ছে ঘুরে বেড়ানো, যেটা থেকে ভ্যাগাবন্ড কথাটাও এসছে। আর এখানে এক্সট্রা, এই এক্সট্রা মানে হচ্ছে আউটসাইড, তাহলে পুরো কথাটা মানে হচ্ছে বাইরে ঘুরে বেড়ানো। এখান থেকে এক্স্যাক্টলি এই লরার কথা বলা হচ্ছে, যে লরা সে কী করছে, সে আসলে এই যে গার্ডেন, সেই গার্ডেনের থেকে বাইরে, বা এই যে আপার ক্লাসের একটা বন্ধন, সেই বন্ধনটাকে মুক্ত করে সে যেতে চাইছে। এবং সেই জন্যই এই এক্সট্রাভ্যাগেন্ট কথাটা একটা বিশেষ তাৎপর্য আছে। তার মানে এই এক্সট্রাভ্যাগেন্ট কথাটা যে লরার উদ্দেশ্যে বলা হলো, সে সত্যিই এক্সট্রাভ্যাগেন্ট হতে চাইছে। যাই হোক, বাট উই কান্ট পসিবলি হ্যাভ আ গার্ডেন পার্টি উইথ আ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট। তারপর লরা আবার বলছে কি আমাদের গেটের
মানে আমাদের সামনের গেটের বাইরেই একটা লোক মারা গেল, আর এমত অবস্থায় আমরা একটা গার্ডেন পার্টি করব, এটা হতে পারে না। দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট। এবং তারপরে সে মনে মনে ভাবছে, এটা যদি হয় তাহলে সেটা একটা বাড়াবাড়ি হবে। দেখো দুজনের মেন্টালিটি। জোস তার ক্লাসেস মেন্টালিটি, সে বলছে যে একজন লোয়ার ক্লাসের লোক মারা গেছে, তার জন্য গার্ডেন পার্টিটাকে বন্ধ করতে হবে, এটা একটা বাড়াবাড়ি ব্যাপার। অন দি আদার সাইড লরা, সে ভাবছে যে আমাদের ফ্রন্ট গেটের সামনে একটা লোক মারা গেল, সে যে ক্লাস থেকেই বিলং করুক না, আর আমরা এখানে একটা গার্ডেন পার্টি করব, এটা একটা বাড়াবাড়ি ব্যাপার। ফর দ্য লিটল কটেজেস ওয়্যার ইন আ লেন টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম অফ এ স্টিপ রাইজ দ্যাট লেড আপ টু দ্য হাউস। নাও ওই যে ছোট্ট ছোট্ট কটেজ, সেই কটেজগুলো কোথায়? এই যে স্টিপ রাইজ মানে যে বহুতল বাড়িগুলো ছিল, সেই বহুতল বাড়িগুলো যেখানে শেষ হয়েছে, তারপর থেকেই এই কটেজগুলো সারি সারি আছে। আ ব্রড রোড র্যান বিটুইন, এবং এই কটেজগুলোর মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে গেছে। ট্রু দে ওয়্যার ফার টু নিয়ার, এটা সত্যি যে তারা খুবই কাছাকাছি। ফার টু নিয়ার মানে এই যে বহুতল বাড়িগুলো ছিল বা বড় বড় প্রাসাদের সমতুল্য বাড়িগুলো ছিল, সেই প্রাসাদের সমতুল্য বাড়িগুলো খুব কাছাকাছি এই কটেজগুলো গড়ে উঠেছিল। ফার টু নিয়ার মানে সেটা লরার খুব একটা পছন্দ হয়নি। তার মানে দেখো, এই লরার মনে যে একটা কনফিউশন, মানে সে কোন সাইডে আছে, সে কি আপার ক্লাস থেকে বিলং করে, সে আপার ক্লাসের সঙ্গে সিম্পাথাইজ করবে নাকি লোয়ার ক্লাসের সঙ্গে সিম্পাথাইজ করবে, সেটা সে এই যৌবনের দৌড় প্রান্তে এসে বুঝতে পারছিল না। এবং এই তার মনে যে একটা দোটানা আছে, সেই দোটানাটা আমরা আগেও দেখেছিলাম, আবার এখনও দেখতে পাচ্ছি। এইমাত্র সে বলল কি এই গার্ডেন পার্টিকে বন্ধ করতে হবে কারণ একটা লোক মারা গেছে। আবার দেখো সে কী ধরনের ওয়ার্ড ইউজ করছে এখানে, সে বলছে যে কটেজেস, এবং সেই কটেজেসগুলো নাকি ফার টু নিয়ার, তাদের বাড়ির খুব কাছাকাছি আছে এবং সেটা তার পছন্দ নয়। দে ওয়ার দ্য গ্রেট পসিবল আইশোর, আবার সে এটাও বলছে যে ওই ছোট ছোট যে কুঁড়ে ঘর, সেগুলোকে দেখে চক্ষুশূল মনে হয়, মানে সেগুলোকে খুব বেমানান লাগায়। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেবারহুড অ্যাট অল, এবং তার এটাও মনে হয় যে এই পাড়াতে ওই ধরনের আগলি কটেজেস থাকার কোনো অধিকার নেই, বা তাদের এখানে থাকার কোনো অধিকার নেই বা জায়গা নেই। তার মানে সে তাদের অস্তিত্বটাকে সম্পূর্ণভাবে নাকচ করছে। দে ওয়্যার লিটল মিন ডোয়েলিংস পেইন্টেড ইন এ চকলেট ব্রাউন, তুমি অ্যাডজেক্টিভসগুলো লক্ষ্য করো। তারপরে আবার বলছে সেগুলো হচ্ছে লিটল মিন ডোয়েলিংস মানে বাসস্থান, মিন মানে ছোট্ট ছোট্ট বাসস্থান যেগুলো বাসের যোগ্য নয়, আর সেগুলো কি চকলেট ব্রাউন রঙের রং করা আছে। বলছে এই ছোট ছোট কুঁড়ে ঘরগুলো, সেই কুঁড়ে ঘরগুলো হচ্ছে চক্ষুশূল এবং এই পাড়াতে বেশ বেমানান। তাহলে এর আগের সঙ্গে এইটার কন্ট্রাস্ট দেখো, এই দুটো। তার মানে লরা তার মনের মধ্যে যে একটা কসমরকশ বা কনফিউশন বা বিভ্রান্তি চলছে, সেই বিভ্রান্তিটা কিন্তু এখানে চোখে পড়ছে। ইন দ্য গার্ডেন প্যাচেস দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টকস, সিক হ্যান্স অ্যান্ড টমেটো ক্যানস। না, এবার একটু তাদের যে গার্ডেন মানে সেই যে কটেজ, সেই কটেজের সামনে যে গার্ডেন, সেইটা কীরকম তার একটু বর্ণনা এখান থেকে পাওয়া যাচ্ছে। না, আমরা দেখেছিলাম মিসেস শেরিডান, তার যে গার্ডেনটা সেটা কত সুন্দর। সেখানে দেখেছিলাম সারি সারি লিলি ফুল আছে, ক্যারাকাস ট্রিজ আছে, এবং এত গোলাপ ফুল ধরেছে যে গাছগুলো নুয়ে গেছে, এবং চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা উজ্জ্বল পরিবেশ। এটা দেখেছিলাম আমরা কোথায়? গার্ডেনে। কিন্তু এইখানে এই যে কটেজগুলো এবং তাদের যে পভার্টি বা দারিদ্রতা, সেটা তাদের গার্ডেনের দিকে তাকালেই খুঁজে পাবো। কারণ তাদের গার্ডেনে কি আছে? সেইখানে লাগানো আছে ক্যাবেজ, বাঁধাকপি, অসুস্থ কিছু মুরগি ঘুরে বেড়াচ্ছে, আর টমেটো ক্যানস। এই যে ক্যাবেজ আর টমেটো, এই দুটো খাবারকে স্পেশালি পিক করা হয়েছে কারণ বিশেষ করে যখন দুর্ভিক্ষ হয় বা খরা হয় এবং যখন মানুষ ক্ষুধার্ত থাকে, তখন তাদের ক্ষুধাবৃত্তি নিবারণ করার জন্য তারা যে খাবারটা খায় গরিবরা, সেটা হচ্ছে ক্যাবেজ। এবং এই ক্যাবেজ এবং টমেটো, এই দুটো খাবার খেয়েই তারা তাদের ক্ষুধাবৃত্তি নিবারণ করে বা তারা বেঁচে থাকে। এবং এই যে গার্ডেন, এই যে কটেজের সামনে যে গার্ডেন,
সেই গার্ডেনে এই গাছগুলোই লাগানোর সাথে এটা থেকে প্রকাশ পায় যে তারা কীরকম পভার্টির মধ্যে আছে এবং তাদের জীবনে কত অভাব। ওয়ারাস আমরা দেখেছিলাম মিসেস শেরিডন, তার গার্ডেন সেখানে কিন্তু সব কিছুই উপচে পড়ছে। ইভেন গার্ডেনের চারপাশে লিলি ফ্লাওয়ার্স এত থাকা সত্ত্বেও সে আবার লিলি ফ্লাওয়ার্স অর্ডার করেছিল এবং সেটা ট্রে থেকে উপচে পড়ছিল, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। তাহলে দুটো কন্ট্রাস্টিং ইমেজ আমরা পেলাম। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দ্য চিমনি ওয়াজ পভার্টি সিকেন। এবং তারপরে বলা হচ্ছে যে তাদের চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা দেখেও মনে হয় দারিদ্র পীড়িত, কীরকম লিটল র্যাগস অ্যান্ড শ্রেডস অফ স্মোক। এবং তাদের বাড়ির চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা দেখে মনে হয় সেগুলো কোনো ছেঁড়া কাপড়ের অংশ বিশেষ, এবং শ্রেডস অফ স্মোক মানে টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে কোনো কাপড় বেরিয়ে আসছে। সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লুমস দ্যাট আনকার্লড ফ্রম দ্য শেরিডনস চিমনিজ। ওয়ারাস যে শেরিডন, তাদের যে কিচেন, সেই চিমনি থেকে কী ধরনের ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়াটাই আলাদা। সেই ধোঁয়াটা হচ্ছে সিলভারি, মানে সিলভার রঙের হয়, এবং এই সিলভারের সঙ্গে আমরা ঐশ্বর্যের তুলনা করতে পারি এবং সেই জন্য এই সিলভার কালারটাকে পিক করা হয়েছে বা পছন্দ করা হয়েছে। যাই হোক, এবং সেইগুলো ধোঁয়া নয়, মনে হচ্ছে প্লিউমস মানে কোমল পাখির পালকের মতো দেখতে। ওয়াশারওম্যান লিভড ইন দ্য লেন অ্যান্ড সুইপস। এবং সেই লেনটার মধ্যে একটা ওয়াশারওম্যান থাকে যে কাপড় কাছে, সুইপস একটা সুইপার মানে যে ঝাড়ুদার থাকে, একটা কবলার একটা মুচি থাকে, অ্যান্ড আ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস। আর একটা লোক ওই শাড়িতে থাকে, তার বাড়ির সামনেটা স্টাডেড মানে খচিত মানে ভর্তি, ছোট ছোট বার্ড কেজ দিয়ে ভর্তি। এরকম একটা লোক ওখানে থাকে, সে কি করে সেটা আমরা এখান থেকে জানতে পারলাম না। চিলড্রেন সোয়াম, এবং সেই গলিতে সবসময় ছোট ছোট ছেলে মেয়েদের প্রচুর ভিড় থাকে। When the Sheridans were little, they were forbidden to set foot there. Sheridans মানে এই যে শেরিডন ফ্যামিলি যে ছেলে মেয়ে, তারা যখন ছোট ছিল তাদেরকে স্ট্রিক্টলি নিষিদ্ধ করা হয়েছিল ওই লেনে বা ওই রাস্তাতে পা দেওয়ার জন্য, যে তোমরা ওই রাস্তাটা কোনোদিন পা দেবে না। বিকজ অফ দ্য রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, কারণ কি ছিল, কারণ ওইখানে যারা থাকে তারা এমন ধরনের ভাষা ব্যবহার করে যেটা শুনলেই গা ঘিন ঘিন করে। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, এবং তাদের মধ্যে অনেক রোগ আছে। তারা যদি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে বা হাঁটাচলা করে তাহলে না জানি তারা সেই রোগগুলো হয়তো এই শেরিডন ঘরের মধ্যে নিয়ে আসবে, এবং সেই জন্য ওই রাস্তাতে বা ওই লোক্যালিটিতে তাদের যাওয়া নিষিদ্ধ ছিল। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, লরা অ্যান্ড লরি অন দ্য প্রাউল সামটাইমস ওয়াক থ্রু। কিন্তু যখন লরা অ্যান্ড লরি তারা যখন একটু বড় হয়ে গেল, প্রাউলস মানে কিছু সন্ধানে ঘুরঘুর করা, মানে তাদের অনুসন্ধিৎসু মন কি সত্যি মা বাবা ওখানে যেতে মানা করে কোনো একবার যেয়ে দেখে আসি, তো সেই কিউরিওসিটির জন্য তারা মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে হাঁটাচলা করেছে। এবারে তাদের একটু এক্সপিরিয়েন্সটা তারা বলছে ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড। বলছে সত্যি ওই জায়গাটা জঘন্য, সর্ডিড মানে হচ্ছে নোংরা এবং খুব ইতর। দে কেম আউট উইথ এ শাডার, তারা যখন ওখান থেকে বেরিয়ে আসতো তখন তারা শিহরিত হয়ে বেরিয়ে আসতো সেখান থেকে, যে সত্যিই জায়গাটা ভীষণ জঘন্য, নোংরা এবং ইতর। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, ওয়ান মাস্ট সি এভরিথিং। এবং তা সত্ত্বেও তারা নিজেদেরকে বোঝাতো কি না, আমরা যে ঠিকই করেছি, কারণ একজনের সব জায়গাতেই যাওয়া উচিত এবং সব কিছুই দেখা উচিত, ভালো খারাপ সব কিছু, এবং সেই জন্যই তারা ওখানে যেত। And just think of what the band would sound like to that poor woman. না এবারে লরা সে কি চিন্তা করছে সেখানের মধ্যে আবার আমরা ঢুকে গেছি। তখন সে মনে মনে ভাবছে যে তুমি একটা কথা ভাবো, ওই যে বেচারা মেয়েটি বা স্ত্রীটি যে এই সদ্য তার স্বামীকে হারিয়েছে, সে যখন এই ব্যান্ডের আওয়াজ শুনতে পাবে তার মনে কি হবে। স্যাড লরা এই কথাগুলো বললো। তো মানে এখান থেকে আবার লরার এই লোয়ার ক্লাসের প্রতি যে একটা সমবেদনা সেটা প্রকাশ পাচ্ছে। যাই হোক, লরা জস বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যালার্ট। নাও যখন সে বারবার এই কথাগুলো বলেই চলেছে তখন জস মনে হলে এবারে সত্যি বিরক্ত হয়ে গেছে। সে তখন বলল, ইফ ইউ আর গোয়িং টু স্টপ আ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইউ লিড আ ভেরি স্ট্রেনাস লাইফ। তখন সে খুব রেগে বা বিরক্ত হয়ে বলল কি, লরা তুমি যদি যেখানে যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় তার ফলে যদি তুমি ব্যান্ডের বাজানোটা বন্ধ করে দাও তাহলে তো তোমার জীবন ভীষণ কঠোর হয়ে যাবে।
মানে তুমি জীবনে কোনোদিন উপভোগ করতেই পারবে না। কোনো না কোনো সময় কোথাও না কোথাও কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছেই তো, এবং প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের জন্যই তুমি যদি ব্যান্ডের বাজানোটা বন্ধ করে দাও, তাহলে তো সেটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তাহলে তুমি লাইফটা এনজয় কখন করবে? আই এম ভেরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ। বলছে তুমি যেরকম দুঃখ পাচ্ছ এই ঘটনাটা শুনে, আমিও সেরকম দুঃখিত, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, আমিও তোমার মতো সহানুভূতিশীল, আমারও খারাপ লাগছে। হার আইজ হার্ডেড, কিন্তু যখন সেই কথাগুলো বলছিল তার চোখগুলোকে দেখা গেল কঠোর হয়ে গেছে। শি লুকড অ্যাট হার সিস্টার জাস্ট অ্যাজ শি ইউজ টু ওয়েন দে ওয়ার লিটল অ্যান্ড ফাইটিং টুগেদার। এবং এই রকম তার অভিব্যক্তি তখন হতো যখন তারা ছোটোবেলায় ঝগড়া করতো, যখন তারা ছোটোবেলায় ঝগড়া করতো, যখন খুব রেগে যেত বা খুব বিরক্ত হয়ে যেত, তখন এই রকম অভিব্যক্তি নিয়ে বা তার চোখে এরকম অভিব্যক্তি ধরা পড়তো। ঠিক সেই রকম অভিব্যক্তি এখনও তার চোখে ধরা পড়ছে। You won't bring a drunken workman back to life by being sentimental, she said softly. তারপরে সে আলতো করেই কিন্তু কঠোরভাবে কি বলল, বলে কি একটা মাতাল ওয়ার্কম্যান। দেখো সে কথাটা কি উদ্দেশ্য হয়েছে, শুধু ম্যান বলছে না, মাতাল ওয়ার্কম্যান মানে একটা লেবার। সে মারা গেছে, আমি সহানুভূতিশীল, আমারও খারাপ লাগছে, কিন্তু তুমি যে এত সেন্টিমেন্টাল বা আবেগপ্রবণ হয়ে পড়ছো, এই আবেগপ্রবণ হয়ে তুমি তো আর তাকে আবার ফিরিয়ে আনতে পারবে না, যে মারা গেছে মারা গেছে। তার মানে এখান থেকে দেখো জোসের তার মেন্টালিটি ধরা পড়ছে, তার মনে একটা পূর্ব ধারণা বা প্রেজুডিস কি আছে, যে যারা নিচু স্তরের মানুষ তারা সবসময় ড্রাঙ্কেন হয়। কারণ এখানে কিন্তু এরা কোথাও কেউ বলেনি যে সে মাতাল ছিল, কিন্তু সে নিজের থেকে একটা পূর্ব ধারণা করে নিয়েছে যে যারা ওয়ার্কিং ম্যান হয় বা লোয়ার ক্লাসের মেন হয় তারা কি করে, তারা সবসময় মাতাল থাকে এবং অ্যাজ ইফ তারা নিজেদের দোষেই মারা যায় এবং সেই দোষটা তাদের উপরই চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সে তার কোনো দায়িত্ব নিচ্ছে না। তার মানে এখান থেকে তার যে একটা প্রেজুডিস আছে, তার যে একটা পূর্ব ধারণা বা নেগেটিভ একটা পূর্ব ধারণা আছে ওয়ার্কম্যানদের প্রতি, সেটাই প্রকাশ পাচ্ছে। ড্রাঙ্ক, হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক? লরা টার্ন ফিউরিয়াসলি অন জোস। নাও এবার লরা ফিউরিয়াসলি মানে ক্ষিপ্তভাবে জোসের প্রতি বলল কি, ড্রাঙ্ক? তোমায় কে বললো যে সে মাতাল ছিল? She said, just as they had used to say on those occasions, I am going straight up to tell mother. Now তাদের যখন আগে ঝগড়া হতো তারা এই কথাটাই বলতো, কি বলতো, যে তুমি এই কথাটা বললো তো আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি। ঠিক সেই কথাটাই আবার সে পুনরাবৃত্তি করলো। ডু ডিয়ার, কুড জোস। নাও জোস একটু ব্যঙ্গাত্মকভাবে বললো কি, হ্যাঁ হ্যাঁ যাও, তুমি মায়ের কাছে যাও। মানে আগে তারা যেভাবে ঝগড়া করতো ঠিক সেইভাবেই এখনও ঝগড়া করছে। যাই হোক, মাদার, ক্যান আই কাম ইন টু ইয়োর রুম? লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব। নাও তার মা যে রুমে ছিল সেই রুমে একটা বড় গ্লাস ডোর নব ছিল, সেটাকে ঘুরিয়ে সে বললো কি, মা আমি রুমে আসতে পারি? অফকোর্স চাইল্ড, ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার? বললো কি, নিশ্চয়ই আসতে পারো, কী হয়েছে? হোয়াট হ্যাজ গিভেন ইউ সাচ এ কালার? বলছে তোমার মুখটা এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন? অ্যান্ড মিসেস শেরিডান টার্ন রাউন্ড ফ্রম হার ড্রেসিং রুম। এটা বলতে বলতে মিসেস শেরিডান দেখা গেল সে ড্রেসিং রুমের সামনে মানে মিররের সামনে বসেছিল, সেখান থেকে ঘুরলো। শি ওয়াজ ট্রাইং অন আ নিউ হ্যাট, এবং সে কী করছিল, ড্রেসিং টেবিলের সামনে বসে একটা নূতন হ্যাটকে সে পরে দেখছিল। মাদার, আ ম্যানস বিন কিল্ড, বিগ্যান লরা। তখন লরা এসে বলতে শুরু করল কি, মা একটা মানুষ মারা গেছে। নট ইন দ্য গার্ডেন, ইন্টারাপ্টেড হার মাদার। তার মায়ের এই কথাটা শুনে বা নিউজটা শুনে রিয়াকশনটা দেখো, সে বললো কি, আমাদের গার্ডেনের মধ্যে মারা যায়নি তো? নো নো, অফ হোয়াট এ ফ্রাইড ইউ গেভ মি। যখন লরা বলে কি, না না গার্ডেনের মধ্যে নয়, তখন তার মনে গো তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তার মানে বোঝা যাচ্ছে মিসেস শেরিডান বলতে চাইছে যে মারা পড়ছে পড়ুক, কিন্তু আমার গার্ডেনে যেন মারা না পড়ে, তার মানে আমার গার্ডেনে যেন মৃত্যুর ছায়া এসে না পড়ে। মিসেস শেরিডান শাইড উইথ রিলিফ, মানে সে স্বস্তির নিঃশ্বাস ফেললো, অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ। তারপর সেই বড় হ্যাট যেটা সে ট্রাই করে দেখছিল সেটা খুললো, সেটা তার হাঁটুর কাছে রাখলো, তারপরে বললো, বাট লিসেন মাদার, বলে কি, মা শোনো। ব্রেথলেস, হ্যাফ চোকিং, এবং সে যখন বলছিল তখন হ্যাফ চোকিং মানে তার অর্ধেকটা শ্বাসরোধ হয়ে গেছিলো, মানে সে নিঃশ্বাস না ফেলেই কথাগুলোকে বলার চেষ্টা করছিল। সে বলল, শি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি, এবং সে প্রায় এক নিঃশ্বাসেই সেই যে ভয়ঙ্কর ঘটনাটা হয়েছে, যেটা সেই যে ক্রিম পাফ নিয়ে যেভাবে বর্ণনা করেছিল ঠিক সেইভাবে পুরো ব্যাপারটা বর্ণনা করলো। অফকোর্স উই কান্ট হ্যাভ আ পার্টি, ক্যান উই? তারপরে সেটা
বলে সে বলল কি এমত অবস্থায় আমরা কি এই গার্ডেন পার্টিটা করতে পারি? নিশ্চয়ই পারি না, তাই না? শি প্লিডেড, মানে সে এটা আবেদনের সুরেই বলল। দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, ব্যান্ড এবং সবাই আসছে। দে উড হিয়ার আস মাদার, দে আর নিয়ারলি নেইবার্স। বললো কি এই যে ব্যান্ড আসছে, তারা এত কাজ করছে, ব্যান্ড এসে বাজাচ্ছে বা বাজাবে, এইসব জিনিস তো তারা শুনতে পাবে, কারণ তারা হচ্ছে নিয়ারলি নেইবার্স, মানে তারা তো আমাদের বাড়ির প্রায় প্রতিবেশীর মতোই, খুব কাছে থাকে। টু লরা's astonishment, her mother behaved just like জোস। কিন্তু লরা ভেবেছিল তার মায়ের কাছ থেকে সে অন্য রিয়াকশন পাবে, কিন্তু সেটা হলো না। তাতে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো তার মাও জোশের মতোই ব্যবহার করছে বা জোশের মতোই রিয়াকশন দিচ্ছে, এবং সেটাতে সে বেশ অবাক হয়ে গেল। ইট ওয়াজ হার্ডার টু বেয়ার বিকজ শি সিমড অ্যামিউজড। এবং জোশের থেকে তার মায়ের অভিব্যক্তিটা সহ্য করা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছিল, কারণ তার মাকে শুধুমাত্র দুঃখিত তো নয়, ইনফ্যাক্ট আমোদিত বা বিনোদিত মনে হচ্ছিল। শি রিফিউজড টু টেক লরা সিরিয়াসলি, এবং মনে হচ্ছিল এই লরা এতক্ষণ ধরে যে এই ঘটনাটা বলল সেটাকে সে গুরুত্ব সহকারে নিচ্ছেই না। তারপরে তার মা বলল, বাট মাই ডিয়ার চাইল্ড, ইউজ ইউর কমন সেন্স। কি বললো কি, ডিয়ার চাইল্ড, তোমার সাধারণ জ্ঞানটা একটু ব্যবহার করো। ইটস ওনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট। বলছে আমরা তো এটা বাই অ্যাক্সিডেন্ট শুনলাম, ওই যে ক্রিম পাফ দিয়ে এসেছিল সে ঘটনাচক্রে এসে কথাটা বললো, তাই তো? ইফ সামওয়ান হ্যাড ডায়েড দে নর্মালি, বা এরকম যদি হতো যে সেখানে কেউ সাধারণ কারণের জন্য যদি মারা যেত। অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ অ্যালাইভ ইন দোজ পোকি লিটল ওয়ান্স। তারপরে এটা খুব আনসিম্প্যাথেটিক, মানে বলতে পারে নিষ্ঠুর একটা কথাই বললো এটা বলতে বলতে, যে ঠিক আছে তুমি এটা তো বাই অ্যাক্সিডেন্ট শুনেছো, বা যদি এই মৃত্যুটা অ্যাক্সিডেন্ট না হয় নর্মালি মৃত্যু হতো। তারপরে মৃত্যুর কথা সে বললো কি, আর আমি এই কথাটা তো বুঝতে পারি না যে ওই রকম পোকি মানে হচ্ছে ওরকম ঘিঞ্জি, ওরকম লিটল হোলস, সেই বাড়িগুলোকে কি বলছে, অ্যাজ এফ অ্যানিমালসরা যেরকম গর্ত করে থাকে তারা সেরকম গর্তের মধ্যে থাকে। তো সেই রকম অ্যাডজেক্টিভ ইউজ করে সে বলল, কিন্তু আমি তো বুঝতে পারি না যে তারা ওই রকম ছোট্ট ছোট্ট গর্তের মধ্যে বেঁচে থাকেই বা কী করে। এরকম একটা ক্রুয়েল, একটা নৃশংস কথা বলে সে বলল, উই শুড স্টিল বি হ্যাভিং আ পার্টি, শুডন্ট উই? বললো কি আমরা যদি খবর না পেতাম, তুমি যদি খবরটা নাই পেতে তাহলে কি হতো? সেই জন্য সে বললো কি যাই হোক, তাহলে আমাদের উচিত নয় কি এই পার্টিটা করা, তোমার কি মত? লরা হ্যাড টু সে ইয়েস, লরাকে ইয়েস বলতেই হলো টু দ্যাট, বাট শি ফেল্ট ইট ওয়াজ অল রং। কিন্তু তার মনে হচ্ছিল বা সে বোধ করছিল যে এগুলো সব ভুল হচ্ছে। শি স্যাট ডাউন অন হার মাদার্স সোফা, সে তার মায়ের সোফাতে বসে পড়ল, অ্যান্ড পিঞ্চড দ্য কুশন ফ্রিল, এবং গদির মধ্যে যে ঝালরগুলো লাগানো ছিল সেগুলোকে টানতে লাগলো। মাদার, ইজন্ট ইট টেরিবলি হার্টলেস অফ আস, শি আস্কড। তারপর সে জিজ্ঞাসা করলো কি, মা তুমি যে বললে এই কথাটা এবং তুমি বলছো যে আমাদের এটা করা উচিত, এটা একটা খুবই ভীষণ একটা নির্মম ব্যাপার হবে না এই জিনিসটা করা? ডার্লিং, মিসেস শেরিডান গট আপ অ্যান্ড কেম ওভার টু হার। এই কথাটা শুনে মিসেস শেরিডান উঠে তার পাশে এসে বসলো, ক্যারিং দ্য হ্যাট, এবং তার সঙ্গে সে তার হ্যাটটাকেও নিয়ে এসেছিল। বিফোর লরা কুড স্টপ হার শি হ্যাড পপড ইট অন, এবং লরা তাকে থামানোর আগেই মিসেস শেরিডান সেই হ্যাটটা তাকে পরিয়ে দিয়েছে। মাই চাইল্ড, সেড হার মাদার। তবে তার মা তাকে বলল, দ্যাট হ্যাট ইজ ইয়ার্স, এই হ্যাটটা তোমার, ইটস মেড ফর ইউ, এই হ্যাটটা তোমার জন্যই তৈরি। ইটস মাচ টু ইয়াং ফর মি, আমার বয়সের সঙ্গে এই হ্যাটটা মানাচ্ছে না, তোমার বয়স অনেক কম, তোমার মাথাতে এই হ্যাটটা খুব ভালো মানাচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ এ পিকচার, আমি তোমাকে এত সুন্দর কোনোদিন দেখিনি। লুক অ্যাট ইউরসেলফ, নিজেকে একবার দেখো। অ্যান্ড শি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, এবং তারপরে সে তার হ্যান্ড মিররটা তার সামনে তুলে ধরল। বাট মাদার, লরা বিগ্যান এগেন, কিন্তু লরা আবার শুরু করলো। শি কুডন্ট লুক অ্যাট হারসেলফ, সে নিজের দিকে তাকাতে পারছিল না। শি টার্নড অ্যাসাইড, সে পাশে ঘুরে গেল, মানে তার নিজেরই বেশ লজ্জা হচ্ছিল। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জোশ হ্যাড ডান। এইবারে মিসেস শেরিডান কিন্তু ঠিক জোশ যেরকম তার ধৈর্য হারিয়ে ফেলেছিল, সেও তার ধৈর্য হারিয়ে ফেলল, এবং সেও বলে উঠলো, ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড। সে একই কথা বললো কি তুমি যা করছো হাবভাব সেটা একদম অযৌক্তিক, এটা কোনো মানেই হয় না লরা, শি সেড কোল্ডলি, এবং সে খুব ঠান্ডাভাবে বা খুব ক্রুডভাবে, খুব স্টার্নলি বা খুব নিষ্ঠুরভাবে এই কথাগুলো বললো।
পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস। তারপরে একটা কথা বললো, বলে কি এই ধরনের মানুষ, পিপল লাইক দ্যাট মানে তাদেরকে সে অন্য একটা ক্যাটাগরিতেই ফেলে, এবং সেই জন্য বলছে এই ধরনের লোকরা আমাদের কাছ থেকে কোনো স্যাক্রিফাইস এক্সপেক্ট করে না। তার মানে দেখো মিসেস শেরিডান তাদেরকে কী ভাবে, এখানে তারা কী ভাবে, এই স্যাক্রিফাইস কটা থেকে বোঝা যাচ্ছে যে স্যাক্রিফাইস কাকে করা হয়, গডসদের করা হয়, ভগবানদের স্যাক্রিফাইস করা হয়। তার ক্লাসের যে লোক তাদেরকে ভগবানের সমতুল্য করছে, এবং সে বলছে যে এই যে ওয়ার্কিং ম্যান তারা আমাদের জন্য স্যাক্রিফাইস করবে, আমরা তো ভগবানের সমতুল্য, আমরা তাদের জন্য কোনো স্যাক্রিফাইসেস করব না। তো এটা থেকে মিসেস শেরিডানের যে মেন্টালিটি, সেই মেন্টালিটি প্রকাশ পাচ্ছে। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও। আমরা আগের স্টেটমেন্টটা দেখেছিলাম, মিসেস শেরিডান বলছেন যে আমরা হচ্ছি ভগবানের সমতুল্য, মানে উনি সরাসরি সেটা বলেননি, সেটার ওনার স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছিল উনি মনে করেন যে আপার ক্লাস থেকে যারা বিলং করে তারা হচ্ছে ভগবানের সমতুল্য, আর যারা লোয়ার ক্লাস আছে তারা তাদেরকে গড হিসেবে ট্রিট করবে এবং তাদের জন্য স্যাক্রিফাইসেস করবে, কিন্তু উল্টোটা কোনো দিনই সম্ভব নয়। তো সেইটাই আবার বলছে ইটস নট ভেরি সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল। উনি বলছেন যে খুব সহানুভূতিশীল একটা ব্যাপার নয় যে তুমি সবার মজাটা ভেস্তে দেবে। তার মানে উল্টে উনি ওনার মেয়ে লরাকেই দোষারোপ করছে, তোমার উচিত নয় তোমার নিজের জন্য সবার মজাটাকে ভেস্তে দেওয়ার। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সেড লরা, অ্যান্ড শি ওয়াক কুইকলি আউট অফ দ্য রুম ইন টু হার ওন বেডরুম। এই কথাটা শুনে লরা বুঝতে পারলো না, তখন সে তার মায়ের উদ্দেশ্যে বলল কি আমি বুঝতে পারছি না এই কথাটা বলে সে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে মায়ের রুম থেকে তার নিজের বেডরুমে প্রবেশ করলো। দেয়ার quite by chance, the first thing she saw was this charming girl in the mirror. তার রুমে যখন সে প্রবেশ করলো, মানে তার নিজের বেডরুমে, তখন হঠাৎ করে মানে না দেখতে চেয়েও সে মিররের দিকে একবার তাকালো, এবং মিররের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। মিররে তাকে কে দেখছে, এই চার্মিং মানে এই মনোমুগ্ধকারী যে মেয়েটিকে সে মিররে দেখছে সেটা কে? ইন হার ব্ল্যাক হ্যাট ট্রিমড উইথ গোল্ড ডেজিস, যে মেয়েটা একটা ব্ল্যাক হ্যাট পরে আছে এবং সেই ব্ল্যাক হ্যাটটার মধ্যে গোল্ড রঙের ডেজি ফুল দেওয়া আছে। না এখান থেকে একটা তাৎপর্য আমরা পাই, সেটা হচ্ছে এই গোল্ড ডেইজিস। এর আগে আমরা দেখেছি এই গার্ডেনের মধ্যে যে সমস্ত ডেইজিসগুলো আছে সেগুলো ন্যাচারাল, বিভিন্ন রঙের ডেইজি আছে, কিন্তু এই রঙের মধ্যে গোল্ডটা থাকে না। আর এই যে টুপিটা পরে আছে লরা, সেই টুপিটার মধ্যে যে ডেইজি, সেই ডেইজির কালারটা হচ্ছে গোল্ড। তাহলে এখান থেকে দুটো জিনিস পরিষ্কার হয়ে যায়, একটা হচ্ছে যে এই টুপিটা আর্টিফিশিয়াল, তার মানে লরা যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম একটা পরিবেশ, যেখানে কেউই নট বিহেভিং অ্যাজ পার দেয়ার ওন নেচার, তাদের নিজেদের স্বভাব বিরুদ্ধে গিয়ে সবাই মনে হচ্ছে একটা মুখোশ পরে যেন অভিনয় করছে। তাহলে এখান থেকে গোল্ড ডেজি দিয়ে আর্টিফিশিয়ালিটি বা কৃত্রিমতাটা ধরা পড়ছে। আর সেকেন্ড থিং দেখবে, গোল্ড মানেই হচ্ছে ওয়েলথ, ঐশ্বর্য, সম্পদ, পাওয়ার, এইগুলোকে রিপ্রেজেন্ট করে গোল্ড। অ্যান্ড এ লং ব্ল্যাক ভেলভেট রিবন, এবং এই গোল্ড ডেজির সঙ্গে কী ছিল, একটা বড় কালো রঙের ভেলভেটের রিবন ছিল। দেখেন ওয়াই এক্স্যাক্টলি কালো রঙের ভেলভেট রিবন, কারণ আমরা জানি লরা তার মধ্যে একটা দোটানা চলছে, সে কখনো কখনো সিম্প্যাথাইজ করছে লোয়ার ক্লাস বা ওয়ার্কিং ক্লাসের সঙ্গে, কখনো কখনো আবার সে তার ফ্যামিলির সঙ্গে বা আপার ক্লাসের সঙ্গে সিম্প্যাথাইজ করছে। সে এখনও জানে না সে কোন সাইডে আছে। তো এই ব্ল্যাক ভেলভেট রিবন মানে এই ব্ল্যাক রঙটা দিয়ে আর এই গোল্ডটা দিয়ে তার মনের যে দোটানা, সেটাও কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। নেভার হ্যাড শি ইম্যাজিনড শি কুড লুক লাইক দ্যাট। নাহলে ওরা যখন নিজের প্রতিচ্ছবিটা মিররে দেখলো, তখন সে এটা ভাবলো যে সে কোনোদিন ভাবতে পারেনি যে তাকে এরকম লাগতে পারে। ইজ মাদার রাইট, শি থট। তারপরে সে ভাবলো যে মা যখন আমাকে বলছিল যে টুপিটা তোমার জন্যেই তৈরি,
বা এই টুপিটাতে যত সুন্দর লাগছে এর আগে কোনোদিন এত সুন্দর তোমাকে লাগেনি, তাহলে কি মা ঠিক বলছিলেন? অ্যান্ড নাও শি হোপড হার মাদার ওয়াজ রাইট। নাও এইবারে সে আশা করছে যে মা যেটা বলেছে সেটা যেন সত্যি হয়। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট? তারপরে মা আরেকটা কথাও বলেছিল যে তুমি বাড়াবাড়ি করছো, এবং লরা সেটাও ভাবছে যে আমি আশা করছি যে মায়ের কথাটাই যেন ঠিক হয়, আমি যে সত্যি বাড়াবাড়ি করছি সেটাই যেন ঠিক হয়। নিজেকেই সন্দেহ করছে যে হ্যাঁ আমি এই গার্ডেন পার্টিটা বন্ধ করার কথা বলছি, তাহলে হয়তো আমি অযৌক্তিক কথা বলছি, আমার মা এবং জোশ তারাই হয়তো ঠিক কথা বলছে। পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট। তারপরে সে নিজের মনকে বোঝাচ্ছে হতে পারে সত্যি আমিই হয়তো বাড়াবাড়ি করছিলাম। জাস্ট ফর আ মোমেন্ট she had another glimpse of that poor woman and those little children. তারপরে কয়েক মুহূর্তের জন্য সেই বেচারা মহিলাটা যে তার সদ্য স্বামীকে হারিয়েছে তার কথা এবং সেই ছোট ছোট ছেলে মেয়েদের কথা সে ভাবল বা তার মনে এলো। অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড ইন টু দ্য হাউস, এবং তারপরে সে এইটাও মনে মনে কল্পনা করলো যে সেই মৃতদেহটাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্যটা একবার তার চোখের সামনে ভেসে উঠল। বাট ইট অল সিমড ব্লার্ড, আনরিয়েল, লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার। কিন্তু তার পরের মুহূর্তেই এই দৃশ্যটা মনে হলো ঝাপসা হয়ে আসছে, অবাস্তব লাগছে। কীরকম অবাস্তব? লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার। দেখবেন নিউজ পেপারে যে সমস্ত ছবিগুলো থাকে সেগুলো পরিষ্কার হয় না, সেগুলো ঝাপসা থাকে এবং সেগুলোকে দেখে বাস্তব মনে হয় না। এখানে লরারও ঠিক সেরকম মনে হলো কি এই যে অ্যাক্সিডেন্ট, সেই যে বেচারা ওম্যানটা, সেই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো, এগুলো সবই যেন কোন দূর অবাস্তব একটা পৃথিবীর ছবি মাত্র। এখানে এই নিউজ পেপারের কথাটা বলা হয়েছে। এই নিউজ পেপার কী রিপ্রেজেন্ট করে? রিয়েল লাইফে, মানে বাস্তব জীবনের যে সমস্ত ঘটনাগুলো হয় সেইগুলোকেই নিউজ পেপার রিপ্রেজেন্ট করে। লরার এই দৃশ্যটাকে ঝাপসা এবং অবাস্তব মনে হচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে লরার বাস্তব জীবনের সঙ্গে বা বাস্তব পৃথিবীর সঙ্গে যে কানেকশন সেটাও এক প্রকার ঝাপসা এবং আনরিয়েল, মানে অবাস্তব। মানে লরার কোনো আইডিয়া নেই আসল পৃথিবীটার সম্পর্কে। I'll remember it again after the party is over. তারপরে সে নিজের মনকে বোঝালো যে আমি এই ব্যাপারটা বা এই ঘটনাটার ব্যাপারে ভাববো পার্টিটা হয়ে যাবার পরে। She decided, এটা সে মনস্থির করলো। And somehow that seemed quite the best plan. এবং কোনো একটা কারণে তার এটাই মনে হলো সব থেকে উত্তম পন্থা, যে এটা এখনকার জন্য আমি এই ভাবনাটা এখনকার জন্য আমি বন্ধ রাখি, পার্টি হয়ে গেলে তারপর আবার এটা ভাববো। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। 1:30টার মধ্যে লাঞ্চ খাওয়া সবার হয়ে গেল। বাই 2:30 দে ওয়্যার অল রেডি ফর দ্য ফ্রে। যখন 2:30 বাজে তখন সবাই ফ্রে মানে হইচই, বা ওই যে ব্যান্ড এসেছে তারা বাজাবে এবং একটা কোলাহলের সৃষ্টি হবে, সেই কোলাহলের জন্য সবাই প্রস্তুত হয়ে গেল। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড। গ্রিন কোট পরে ব্যান্ডের যে সদস্য তারা এসে পৌঁছে গেছে। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন দ্য কর্নার অফ দ্য টেনিস কোর্ট। এবং তাদের যে সমস্ত সাজ সরঞ্জাম বা বাদ্যযন্ত্র আছে সেগুলো নিয়ে তারা টেনিস কোর্টের কোণে নিজেদেরকে প্রতিস্থাপিত করে ফেলেছে। মাই ডিয়ার থ্রিলড কিটি মেটল্যান্ড। নাও থ্রিলড মানে ইচ্ছাকৃতভাবে তার গলাটা কাঁপিয়ে। এই কিটি মেটল্যান্ড বলে একজন আছে, সে বলে উঠল। কি বলল সে সেটা আমরা পরে পড়ছি। তার আগে এখানে একটা জিনিস লক্ষ্য করে নিই যে দেখো এর আগে যত আমরা নাম পেয়েছিলাম সবই ফার্স্ট নেম ছিল। জোস ছিল, লরা ছিল, লরি ছিল, মেগ ছিল, কিন্তু এইখানে ক্যাথরিন ম্যানসফিল্ড ইচ্ছা করে একটা লাস্ট নেম দিয়েছেন। কি নাম দিয়েছেন? মেটল্যান্ড। না এই মেটল্যান্ড এই কথাটার সোর্সটা হচ্ছে অ্যাংলো নর্মান ফ্রেঞ্চ। অ্যাংলো নর্মান ফ্রেঞ্চে এই মেটল্যান্ডের মানে হচ্ছে মাল ট্যালেন্ট বা মো ট্যালেন্ট, এবং এটার মানে হচ্ছে ব্যাড টেম্পার, মানে যার মেজাজ খুব তাড়াতাড়ি বিগড়ে যায়। তো কেন একে এই পার্টিকুলার লাস্ট নেমটা দেওয়া হয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। দেখো ওখানে পরে বলছে, আরেন্ট দে টু লাইক ফ্রগস ফর ওয়ার্ডস?
You ought to have arranged them round the pond with the conductor in the middle on a leaf. তখন কিটি মেইটল্যান্ড একটু উপহাস করে কাদের উদ্দেশ্যে, ওই ব্যান্ডের মেম্বারদের উদ্দেশ্যে বলছে, এবং সে বলছে যেহেতু তারা সবুজ রঙের কোট পরেছিল সবাই, তো সেই জন্য উপহাসের সঙ্গে বলছে যে তাদেরকে দেখে ব্যাঙের মতো লাগছে, যেহেতু তারা সবুজ কোট পরে আছে, এবং যেহেতু তাদেরকে দেখে ব্যাঙের মতো লাগছে তাহলে তাদেরকে এই পুকুরটার চারপাশে দাঁড় করিয়ে রাখলে বোধহয় বেশি ভালো মানাতো। এবং তারপর কিটি মেইটল্যান্ড বলছে যে যারা সব ব্যান্ড মেম্বার আছে তারা পুকুরের চারপাশে এরকম দাঁড়াতো, আর যে কন্ডাক্টর মানে যে দেখবে ওই ব্যান্ডে কে কখন কোর বাদ্যযন্ত্রটা বাজাবে সেটা পরিচালনা করে দুটো স্টিক নিয়ে, তাকে বলা হয় কন্ডাক্টর। বলছে আর এই কন্ডাক্টরটিকে একটা পাতার উপরে পুকুরের মাঝখানে রেখে দিলে তাহলেই কিন্তু পুরো দৃশ্যটা বেশ শোভনীয় হতো। তো এরকম করে বলা যেতে পারে যে তাদের যে পোশাক পরিচ্ছদ সেটার উপহাস করে এবং ব্যঙ্গাত্মকভাবে কিটি মেইটল্যান্ড এই কথাগুলো বললেন। লরি অ্যারাইভড অ্যান্ড হেল্ড দ্যাম অন হিজ ওয়ে টু ড্রেস। ইতিমধ্যে লরি মানে লরার ভাই সে অফিস থেকে চলে এসছে এবং এসে তাদের দুজনকে দেখে তাদেরকে হেল্ড মানে স্বাগত জানালো এবং প্রস্তুত হয়ে নেওয়ার জন্য সে তার রুমের উদ্দেশ্যে যাত্রা করলো। অ্যাট দ্য সাইড অফ হিম লরা রিমেম্বার্ড দি অ্যাক্সিডেন্ট অ্যাগেন। নাও তার ভাইকে দেখে লরা আবার সেই অ্যাক্সিডেন্টের কথাটা মনে করলো যে হ্যাঁ আমার ভাইকেও তো সেই অ্যাক্সিডেন্টের কথাটা জানানো দরকার। শি ওয়ান্টেড টু টেল হিম, সে চাইছিল তার ভাইকে এই খবরটা দেয়। ইফ লরি অ্যাগ্রিড উইথ দ্য আদার্স দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট। কারণ সে কী চাইছিল, সে অ্যাফার্মেশন চাইছিল বা জাস্টিফিকেশন চাইছিল অন্যদের কাছ থেকে যে সে যেটা করছে সেটা ঠিক করছে, কি যে সেও এই গার্ডেন পার্টিতে সামিল হয়েছে এবং এই গার্ডেন পার্টিটাকে ওই অ্যাক্সিডেন্টটাকে উপেক্ষা করেই এনজয় করছে এবং সেটা সে ঠিকই করছে। সেই জাস্টিফিকেশনটা তার দরকার ছিল, সেই জন্য সে ভাবলো যে আমার ভাইকে এই ঘটনাটার কথা বলি। ভাইকে ঘটনাটা বলার পরেও ভাই যদি আমার মা এবং জোশের মতোই রিয়াকশান দেয় যে না না তুমি বাড়াবাড়ি করছো, এই গার্ডেন পার্টিটা চলতে দেওয়া উচিত, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ভুল ছিলাম, ওরাই ঠিক। তো এই কথাটা ভেবে সে ভাইয়ের দিকে এগিয়ে গেল। অ্যান্ড শি ফলোড হিম ইনটু দ্য হল, এবং তার পিছনে পিছনে হল পর্যন্ত গেল লরি। তারপরে সে তার ভাইকে ডাকলো, হ্যালো। হি ওয়াজ হাফ ওয়ে আপস্টার্স। যখন লরি মানে তার ভাই ঘুরে তাকালো তার বোনের দিকে তখন সে অলরেডি সিঁড়ি দিয়ে অর্ধেকটা উঠে গেছে। বাট ওয়েন হি টার্নড রাউন্ড অ্যান্ড স লরা হি সাডেনলি পাফড আউট হিজ চিকস অ্যান্ড গগলড হিজ আইজ অ্যাট হার। কিন্তু ঘুরে যখন সে তার বোনকে দেখলো সঙ্গে সঙ্গেই সে তার গালগুলোকে ফুলিয়ে নিল, আর গগলড হিজ আইজ মানে ওই চোখগুলোকে ঘোরানো, মানে খুব অবাক হয়ে গেলে যখন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কেউ কিছু দেখে সেরকম একটা ভাব করলো। তারপরে বললো, মাই ওয়ার্ড লরা, ইউ ডু লুক স্টানিং। বললো কি তোমাকে দেখে অত্যাশ্চর্য মানে অদ্ভুত সুন্দর লাগছে, সেড লরি। হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট। তারপরে সে বলল, আর এই হ্যাটটা তোমাকে দারুণ মানিয়েছে। লরা সেড ফেন্টলি, ইজ ইট। তারপরে লরা খুব দুর্বলভাবে বলল, তাই নাকি। অ্যান্ড স্মাইলড আপ অ্যাট লরি। তারপরে তার ভাইয়ের দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড ডিডন্ট টেল হিম আফটার অল। তারপরে সে ভাবলো এই মুহূর্তটা ওই অ্যাক্সিডেন্টটার কথা আলোচনা করার জন্য সঠিক নয়, বা কোনো একটা কথা ভেবে সে যেটা বলতে এসছিল তার ভাইকে সেটা না বলে সে সেখান থেকে চলে গেল এবং সেই কথাটা বলল না। সুন আফটার দ্যাট পিপল বিগ্যান কামিং ইন স্ট্রিপস। এই ঘটনাটা পরে মানে তার ভাই প্রবেশ করার পরেই দলে দলে বলা যেতে পারে বা ঝাঁকে ঝাঁকে যে অতিথি তাদের আসা শুরু হয়ে গেল। দ্য ব্যান্ড স্ট্রাক আপ। ব্যান্ড তাদের গান শুরু করলো। দ্য হায়ার্ড ওয়েটার্স র্যান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কি। হায়ার্ড মানে ভাড়া করা, তাদের বাড়ি যে কাজ করার লোকজন ছিল তারা নয়, আলাদা করে ভাড়া করা হয়েছিল তাদের ওয়েটার্স, এবং সেই ওয়েটার্সরা বাড়ি থেকে তাঁবু পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার এবং পানীয় দ্রব্য নিয়ে ছোটাছুটি করতে লাগলো। Wherever you look, there were couples strolling, bending to the flowers, greeting, moving on over the lawn. না এই গার্ডেনের দৃশ্যটা কীরকম দেখা যাচ্ছে, যেদিকেই তুমি দেখাও দেখবে যে কাপলস। দেখো এখানে কিন্তু কাপলস বলছে, মানুষজন বলছে না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তারা রোম্যান্টিকলি অ্যাটাচড, মানে একজন আরেকজনকে ভালোবাসে।
তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। তো এইরকম কাপলসরা স্ট্রলিং মানে খুব আস্তে আস্তে বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, যে সমস্ত ফ্লাওয়ার্সগুলো আছে সেগুলোকে ঝুঁকে ঝুঁকে দেখছে, গ্রিটিং, একজন আরেকজনকে দেখে অভিবাদন করছে, মুভিং অন ওভার দ্য লন, এবং লনের মধ্যে হাঁটাচলা করছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মিসেস শেরিডানের এই যে গার্ডেন পার্টি, এই গার্ডেন পার্টিটাতে যারা একজন আরেকজনকে ভালোবাসে তারা এসে জড়ো হয় এবং তারা বিশেষ কিছু ভালো মুহূর্ত তাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে কাটায়। তার মানে বোঝা যাচ্ছে এখানে মিসেস শেরিডান একজন ম্যাচ মেকার হিসেবে কাজ করেন, এবং এই ম্যাচ মেকিং পুরো ব্যাপারটা কোথায় হয়? এই গার্ডেনটাতে হয়। দে ওয়্যার লাইক ব্রাইট বার্ডস দ্যাট হ্যাড alighted in the Sheridan's garden for this one afternoon. মানে গার্ডেন পার্টিটা এত সুন্দর, এত পারফেক্ট, এবং চারিদিকে এত সুন্দর সুন্দর কাপলসরা ঘুরে বেড়াচ্ছে, একজন আরেকজনকে প্রেম নিবেদন করছে, ফুলগুলো দেখছে, সেইটার সৌন্দর্যের আলোচনা করছে। তো সেগুলো দেখে মনে হচ্ছিল যে অ্যাজ এফ এই কাপলসগুলো হচ্ছে পাখির মতো, অ্যালাইটেড মানে অবতরণ করা। তারা উড়তে উড়তে আজকে সন্ধেবেলাতে বা আজকে দুপুরবেলাতে এই মিসেস শেরিডানের গার্ডেনে এসে অবতরণ করেছে। অন দেয়ার ওয়ে টু ওয়্যার, এবং তারা যে উড়তে উড়তে এই গার্ডেনে এসে অবতরণ করেছে সেটা আমরা জানি, কিন্তু তারা কোথায় যাচ্ছিল সেটা আমরা জানি না। তার মানে এদেরকে লাভ বার্ডস বা কাপলস বলা যেতে পারে। হোয়াট হ্যাপিনেস ইজ ইট টু বি উইথ পিপল হু আর হ্যাপি। এখানে একটা কথা বলা হচ্ছে যে হ্যাপিনেস মানে সুখ। বলছে তুমি যদি সুখী লোকের সঙ্গে থাকো তাহলে তোমার সুখটা আরও বেড়ে যায়। টু প্রেস হ্যান্ডস মানে তাদের সঙ্গে করমর্দন করা, প্রেস চিক্স তাদের গালটা ধরে একটু টিপে দেওয়া, স্মাইল ইনটু আইস তাদের চোখে চোখ রেখে হাসা, এই সমস্ত জিনিসের মধ্যে একটা আলাদাই সুখ আছে। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক। কেউ আবার যেতে যেতে বলছে ডার্লিং প্রিয় লরা, তোমাকে কি সুন্দর লাগছে। হোয়াট আ বিকামিং হ্যাট চাইল্ড। কেউ কেউ আবার তার থেকে বড়, সে হয়তো বলছে যে কি মানানসই একটা টুপি তুমি পরেছো। না, এখানে এই বিকামিং কথাটা আছে গাইজ। এই বিকামিং থেকে ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে একটা আভাস দিচ্ছে যে বিকামিং মানে হচ্ছে পরিণত হওয়া। তো অবভিয়াসলি যে সে হ্যাটটা পরে আছে সেটা খুব স্টাইলিশ, তার জন্য বলা হচ্ছে যে হোয়াট আ বিকামিং হ্যাট বা মানানসই হ্যাট। আর একটা হচ্ছে এই লরার মধ্যে একটা পরিণতি আসবে, একটা ম্যাচুরিটি আসবে। সে এখন যে ওয়ার্ল্ড থেকে বিলং করে সেই ওয়ার্ল্ড থেকে সে বাস্তব জীবনে যাবে এবং তার মানসিকতার একটা আমূল পরিবর্তন আসবে, এবং সে এখন যে লড়া সেই লড়াতে আর থাকবে না, সে তখন একটা ডিফারেন্ট লড়াতে পরিণত হবে। বিকামিং মানে পরিণত হবে, সেটার একটা আভাস কিন্তু এই বিকামিং কথাটা থেকে আমরা পাচ্ছি। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ। বাট এই সেকেন্ড ফ্রেজটাও দেখো স্প্যানিশ হঠাৎ করে বলা হচ্ছে। এখানে তো কেউ স্প্যানিশ নয়, এখানে এই পরিবারটা হচ্ছে ব্রিটেন থেকে এসছে, তাহলে ব্রিটিশ বলা যেতে পারে। আর তারা যে জায়গায় আছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু লরাকে স্প্যানিশ মনে হচ্ছে, এইটা থেকে বোঝা যাচ্ছে যে ক্যাথরিন ম্যানসফিল্ড বলতে চাইছে যে এই যে ক্রাউড বা এই যে মিসেস শেরিডানের পরিবার বা এই যে গার্ডেন, এই সবের থেকে লরা হচ্ছে আলাদা, এবং সেই জন্যই ওকে এমন একটা অ্যাডজেক্টিভ দিয়ে অভিবাদন করা হয়েছে যেটা আর কারোর জন্য খাটে না। কি বলা হয়েছে? তাকে দেখতে স্প্যানিশ মনে হচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং। তারপর কেউ একজন বলল, আমি তোমাকে এত আকর্ষণীয় কোনো দিন দেখিনি, তোমাকে আজকে সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে। অ্যান্ড লরা গ্লোয়িং অ্যান্সার্ড সফটলি। লরা অবভিয়াসলি কেউ যদি কারোর প্রশংসা করে কার না ভালো লাগে, তা সে যখন এরকম প্রশংসা পাচ্ছিল সেটাতে সে খুব খুশি হচ্ছিল, এবং সেই খুশির ঝলকানি তার মুখের মধ্যে প্রকাশ পাচ্ছিল। সেই জন্য তার মুখটা চকচক করছিল, গ্লো করছিল, এবং সেই অবস্থাতেই সে সফটলি খুব মৃদুভাবে হাসতে হাসতে সবাইকে জিজ্ঞাসা করছিল। কি জিজ্ঞাসা করছিল? হ্যাভ ইউ হ্যাড টি? আপনি চা খেয়েছেন? ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস? আপনি কি আরেকটা আইসক্রিম নেবেন? আইস মানে আইসক্রিম। দি প্যাশন ফ্রুট আইসেস রিয়েলি আর রাদার স্পেশাল। এবং
লরা বলছিল যে প্যাশন ফ্রুট যে আইসক্রিমগুলো আছে সেগুলো সত্যি সুস্বাদু, সেগুলোকে আপনার নিশ্চয়ই ট্রাই করা উচিত। এই প্যাশন ফ্রুটটা স্পেশালি একটা ট্রপিক্যাল ফ্রুট এবং এটা নিউজিল্যান্ডে বা ট্রপিক্যাল কান্ট্রিতে পাওয়া যায়। তো সেখান থেকে আমরা আবার বুঝতে পারলাম যে ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে বলতে চাইছেন যে পুরো ঘটনাটা নিউজিল্যান্ডের একটা শহরে হচ্ছে। শি র্যান টু হার ফাদার অ্যান্ড বেগড হিম, ড্যাডি ডার্লিং, কান্ট দি ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক। না, আমরা বলছিলাম যে তার লোয়ার ক্লাসের জন্য একটা সফট কর্নার আছে, সেই জন্য সে যখন তার বাবাকে দেখলো, তার বাবার কাছে দৌড়ে গিয়ে প্রায় ভিক্ষা করার মতোই বলল কি ড্যাডি প্লিজ, ওই যে ব্যান্ডে যারা গান করছে বা বাজাচ্ছে তাদেরকেও পানীয় দেওয়া হোক। অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইপেন্ড, স্লোলি ফেডেড, স্লোলি ইটস পেটালস ক্লোজড। কত সুন্দর ক্যাথরিন ম্যানসফিল্ড এখানে ইউজ করছেন। উনি বলতে চাইছেন যে এই গার্ডেন পার্টিটা এতটাই পারফেক্ট যে সেটাকে একটা ফুলের প্রস্ফুটিত হওয়া এবং প্রস্ফুটিত হওয়ার পরে আবার যখন পেটালসগুলো সংকুচিত হয়ে যায় তার সঙ্গে তুলনা করা যেতে পারে। তার মানে একটা ফুলের প্রস্ফুটিত হওয়াটা যেরকম পারফেক্ট, যেরকম সুন্দর, যেরকম ত্রুটিহীন, ঠিক সেই রকমই হচ্ছে এই গার্ডেন পার্টিটা। এবং সেই জন্য এই গার্ডেন পার্টিটার প্রোগ্রেসটাকে উনি একটা ফুলের ব্লুমিংয়ের সঙ্গে তুলনা করেছেন। এটা একটা জিনিস। আর সেকেন্ড থিং হচ্ছে যে উনি আরও বলতে চাইছেন যে যেমন একটা ফুল যখন প্রস্ফুটিত হয় তারপরে আস্তে আস্তে সে কী হয়, আবার নুইয়ে পড়ে। তার মানে বিউটি বা সৌন্দর্য সেটা হচ্ছে ফ্লিটিং মানে ক্ষণস্থায়ী। এবং সেই রকমই উনি বলছেন যে এই গার্ডেন পার্টি যেটা প্রথমে রাইপেন মানে মজে উঠল, কিন্তু তারপরে যেরকমভাবে বিউটি ক্ষণস্থায়ী হয় ঠিক সেই রকমভাবেই এই গার্ডেন পার্টির যে আনন্দ, যে হৈহুল্লোড়, যে মজা, সেটাও ক্ষণস্থায়ী এবং সেই জন্যই সেটা আস্তে আস্তে ম্লান হয়ে এলো। ফেডেড মানে ম্লান হয়ে যাও। আর তারপরে এর যে পাপড়িগুলো সেটা বন্ধ হয়ে গেল। তার মানে এই গার্ডেন পার্টিটার যে মজা, আনন্দ, হৈহুল্লোড় সেটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি। তারপরে একজন অ্যানাউন্স করলো যে আজকের যে গার্ডেন পার্টিটা সেটা ভীষণ আনন্দদায়ক ছিল। এর আগে এত সুন্দর, এত আনন্দদায়ক গার্ডেন পার্টি কোনো দিন হয়নি। দ্য গ্রেটেস্ট সাকসেস মানে এই গার্ডেন পার্টিটা সফল হয়েছে, বলা যেতে পারে সফলতম গার্ডেন পার্টি। কোয়াইট দি মোস্ট। তারপরে কিছু একটা বলতে যাচ্ছিল, সেই সময় লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইস। মিসেস শেরিডান তার কন্যাকে বা লরাকে বলছিল যে আজকে পার্টিটা কিন্তু দারুণ সাকসেসফুল হয়েছে। তারপরে লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইস। তারপরে যখন একে একে অতিথিরা চলে যাচ্ছিল তখন লরা এবং তার মা তাদেরকে গুড বাই বলছিল। দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পর্চ। তারা পর্চে পাশাপাশি দাঁড়িয়েছিল টিল ইট ওয়াজ অল ওভার, যতক্ষণ না শেষ অতিথিটা সেই গার্ডেন পার্টি ছেড়ে চলে যায়। এইখানে দেখো মিসেস শেরিডান ওই অতিথিদের গুড বাই বলার জন্য তার মেয়ে মেগকে নয়, জোসকে নয়, লরাকে চুজ করেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে মিসেস শেরিডানের ফেভারিট চাইল্ড হচ্ছে লরা, সেই জন্যেই উনি ওকে সিলেক্ট করেছিলেন অতিথিদের গুড বাই জানানোর জন্য। অল ওভার থ্যাংক হেভেন। তারপরে সে বারবার বলছে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, সেড মিসেস শেরিডান। তারপরে বলছে রাউন্ড আপ দি আদার্স লরা, লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি। বললো কি ভগবানকে ধন্যবাদ, সব কিছু ঠিকঠাক হয়েছে। লরা তুমি একটা কাজ করো, সবাইকে ডেকে নিয়ে এসো, আমরা ফ্রেশ কফি পান করব। আই এম এক্সস্টেড, আমি ভীষণ ক্লান্ত। ইয়েস ইটস বিন ভেরি সাকসেসফুল। হ্যাঁ, এটা সত্যি যে গার্ডেন পার্টিটা সফল হয়েছে। বাট ও these parties, why will you children insist on giving parties? তারপরে আবার সে বলছে মিসেস শেরিডান, কিন্তু এই পার্টিগুলোতে অনেক ঝক্কি পোহাতে হয়, আমি অনেক ক্লান্ত হয়ে যাই, অনেক ঝামেলার ব্যাপার। আর তোমরা এই ছেলে মেয়েদের কথা বলছে যে তোমরা কেন যে এই পার্টি দেওয়ার জন্য জোর করো আমি বুঝতে পারি না। তার মানে বোঝা যাচ্ছে এই পুরো পার্টিটা ছেলে মেয়েদের জোর করার জন্যই হচ্ছিল। তার মানে মিসেস শেরিডান বলছে যে এর পরে আর কিন্তু বেশ কিছুদিন পার্টির জন্য তোমরা জোর করো না। অ্যান্ড দে অল অফ দ্যাম স্যাট ডাউন ইন দ্য ডেজার্টেড মার্কি। এবং তারপরে শুধুমাত্র পরিবারের যতগুলো সদস্য ছিল তারা সবাই ডেজার্টেড মানে এখন তাঁবুটা ফাঁকা হয়ে গেছে,
সেই ফাঁকা তাঁবুতে গিয়ে জড়ো হলো। হিয়ার হ্যাভ এ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোড দ্য ফ্ল্যাগ। তবে লরা বলল কি, বাবা একটা স্যান্ডউইচ খাও, এই স্যান্ডউইচের যে ফ্ল্যাগ সেগুলো আমি নিজে লিখেছি। থ্যাঙ্কস। মিস্টার শেরিডান টুক এ বাইট। মিস্টার শেরিডান ধন্যবাদ জানিয়ে স্যান্ডউইচে কামড় বসালো। অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গন। এবং তার এত ভালো লাগলো যে এক কামড়েই সে স্যান্ডউইচটা শেষ করে নিল। হি টুক অ্যানাদার। তারপরে আরেকটাও নিল। I suppose you didn't hear of a beastly accident that happened today, he said. তারপরে সে একটা কথা বলে বসলো। সে বলল কি, আচ্ছা আজকে সকালে খুব জঘন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মনে হয় তোমরা সেই ব্যাপারে জানো না, তাই না? মাই ডিয়ার, সেড মিসেস শেরিডান হোল্ডিং আপ হার হ্যান্ড। মিসেস শেরিডান তার হাত তুলে বলল, মাই ডিয়ার, উই ডিড, আমরা এটা শুনেছি। ইট নিয়ারলি রুইন্ড দ্য পার্টি, এবং এর ফলে এই পার্টিটা প্রায় ভেস্তে যাওয়ার জোগাড় হয়েছিল। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ, কারণ লরা খুবই জোরজার করছিল যে এই অ্যাক্সিডেন্টের ফলে আমাদের নাকি গার্ডেন পার্টিটা বন্ধ করে দেওয়া উচিত। তো তার ফলে পার্টিটা প্রায় ভেস্তে যাওয়ার জোগাড় হয়েছিল। তো আমরা এই খবরটা সম্বন্ধে অবগত। ও মাদার, লরা ডিডন্ট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট। লরা তখন এই ব্যাপারটা শুনে একটু বিরক্ত হলো বা লজ্জা পেল। সেই জন্য তার মা যখন এই কথাটা বলল, তখন সে বলল কি, প্লিজ মাদার, এটা বলে আমাকে আর উত্ত্যক্ত করো না। টিজ মানে উত্ত্যক্ত করা। ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার অল দ্য সেম, সেড মিস্টার শেরিডান। মিস্টার শেরিডান তখন বলল কি, না, যেটা হয়েছে সেটা কিন্তু একটা খুব ভয়ানক ব্যাপার। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, আর যে ছেলেটার সঙ্গে হয়েছে সে বিবাহিত ছিল। লিভড জাস্ট বিলো দ্য লেন, বললো কি, হ্যাঁ এই যে আমাদের যে গলিটা আছে সেই গলিতেই তো থাকে। অ্যান্ড লিভস আ ওয়াইফ অ্যান্ড আ হাফ ডাজন কিডিজ, সো দে সে। আর তারা বলছে নাকি তার একটা স্ত্রী তো আছেই, তার সঙ্গে প্রায় 5-6টা ছেলে মেয়েও আছে। এই কথাটাই মিস্টার শেরিডান ফ্যামিলির উদ্দেশ্যে বলল। অ্যান অকওয়ার্ড সাইলেন্স ফেল, এবং এই কথাটা শোনার পরে মনে হলো সবারই একটা অস্বস্তি হচ্ছে এবং একটা নিস্তব্ধতা যেন বিরাজ করছে সবার মধ্যে। মানে সবাই মনে মনে হয়তো গিল্টি ফিল করছে যে হ্যাঁ, এরকম একটা জঘন্য একটা অ্যাক্সিডেন্ট হলো, তার মধ্যেই আমরা এত আমোদ প্রমোদ করলাম। তো সেই জন্যই হয়তো এই সাইলেন্সটা বিরাজ করছিল। যাই হোক, মিসেস শেরিডান ফিজেটেড উইথ হার কাপ। মিসেস শেরিডান সে তার কাপটা ধরেছিল, কফি কাপটা, এবং সেই কফি কাপটা ধরেই সে একটু উসখুস করতে লাগলো। রিয়েলি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার। এটা দেখে লরা একটু খারাপ লাগলো যে তার মায়ের অস্বস্তি হচ্ছে। ট্যাক্টলেস মানে কি, অন্য কারোর মন না বোঝার ক্ষমতা, তাকে বলে ট্যাক্টলেস। তখন সে তার বাবাকেই দোষারোপ করলো কি, বাবার এই রকম অবস্থায় বা এই সময়ে এই কথাটা না বলাই উচিত ছিল, কারণ এইটা বলার ফলে মায়ের একটু অস্বস্তি হচ্ছে। সাডেনলি শি লুকড আপ, কিন্তু হঠাৎ করে মিসেস শেরিডান মাথা তুলে দেখলেন। There on the table were all those sandwiches, cakes, puffs, all uneaten. সে কোন দিকে তাকাচ্ছিল? মিসেস শেরিডান টেবিলের উপরে যত না খাওয়া স্যান্ডউইচ, কেক, পাফস রাখা ছিল সেগুলোর দিকে তাকাচ্ছিল। অল গোয়িং টু বি ওয়েস্টেড, এবং সে জানতো যে যেগুলো খাওয়া হয়নি সেগুলো সবই নষ্ট হবে। শি হ্যাড ওয়ান অফ ব্রিলিয়েন্ট আইডিয়াস। হঠাৎ করে সেই খাবারের দিকে তাকিয়ে তার একটা চমৎকার আইডিয়া মনে এলো। না, এখানে দেখো, ওয়ান অফ হার ব্রিলিয়েন্ট আইডিয়াস, তার মানে এখান থেকে ক্যাথরিন ম্যানসফিল্ড বোঝাতে চাইছেন যে এটা তার একমাত্র ব্রিলিয়েন্ট আইডিয়া নয়, এর আগেও সে ফ্যামিলির জন্য অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছে। ইনফ্যাক্ট বলা যেতে পারে এই ফ্যামিলির গৃহকর্তা একজন, কিন্তু যত ইম্পর্ট্যান্ট ডিসিশনস সেগুলো মিসেস শেরিডানই নেয়, এবং সবাই একমত হয় যে হ্যাঁ, এই আইডিয়াগুলো খুবই ভালো বা ব্রিলিয়েন্ট আইডিয়া ছিল। তো এরকম অনেক ব্রিলিয়েন্ট আইডিয়ার মধ্যে একটা ব্রিলিয়েন্ট আইডিয়া এইমাত্র মিসেস শেরিডানের মনে এলো।